যার জন্য করলাম চুরি, তার কাছেই চোর হয়ে গেলাম। আমার লাইফে কোনো লাভ লস নেই ভাই, আমার জীবনটাই লস। সরি নিষ্প্রভ ভাই, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাপ রে, পা তো নয় যেন লোহার রড। তুই কিভাবে পারলি আমাকে এত জোরে লাথি মেরে খাট থেকে ফেলে দিতে? তোর কি একটুও বুক কাঁপেনি? বরকে এভাবে মারতে পারলি? আমার তো সয়াবিন তেল খেয়ে মরে যাওয়া উচিত। নিষ্প্রভের ব্যথাতুর মুখশ্রী দেখে রোজার ভেতরে খারাপ লাগা কাজ করে। নিষ্প্রভ লাথি খেয়ে ফ্লোরে যেভাবে পড়েছিল, এখনও সেভাবেই পড়ে রয়েছে। রোজা তড়িৎ গতিতে খাট থেকে নেমে নিষ্প্রভকে ফ্লোর থেকে তুলে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আমি সত্যিই বুঝতে পারিনি নিষ্প্রভ ভাই, তোমার কি খুব লেগেছে? নিষ্প্রভের ততটা ব্যথা লাগেনি, তবুও সে মুখে ব্যথাতুর ছাপ ফুটিয়ে বলল, যেভাবে মেরেছিস মনে হচ্ছে কোমরের হাড়গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। আহারে, খুব লাগছে তাই না? সবটা হয়েছে আমার জন্য। আমি এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। এজন্যই আমি বলেছিলাম আমাদের ডিভোর্স। বাকিটা বলতে পারে না রোজা। তার আগেই নিষ্প্রভ বলে উঠল, তাড়াতাড়ি রেডি হয়ে নে। রোনক আঙ্কেল অনেকবার কল করেছেন। বলছিলাম তুমি কোমরে চোট পেয়েছ, এমতাবস্থায় ড্রাইভ করতে কষ্ট হবে তোমার। তার চেয়ে বরং আমরা যাওয়াটা ক্যান্সেল করে দিই। আমি পুরুষ মানুষ। আমার বাবার ভাষ্যমতে আমার গন্ডারের চামড়া। সামান্য আঘাত, কটূক্তিতে আমার কিছুই হয় না গিন্নি। তুই চটজলদি বের হ। আমি গাড়িতে ওয়েট করছি। ঠিক আছে তুমি যাও। ব্যাস আমি 2 মিনিটে আসছি। নিষ্প্রভ গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে নিচে এসে দেখে নাজিম তালুকদার এক হাঁটো বাজার করে নিয়ে এসেছেন। বড় বড় মাছ, গোশত, মুরগি থেকে শুরু করে যাবতীয় সবকিছু। নিষ্প্রভ সবকিছু একবার পরখ করে নিয়ে বলল, এসবের কি দরকার ছিল বাবা? শুধু টাকা নষ্ট করা। নাজিম তালুকদার ফোড়ন কেটে বললেন, প্রথমবার শ্বশুর বাড়িতে যাচ্ছ, খালি হাতে গেলে লোকে কি বলবে? তোমার মানসম্মান না থাকলেও সমাজে আমার যথেষ্ট নামডাক রয়েছে। তোমার মুরদে তো কুলাবে না 2 পয়সা রোজগার করার। তাই আমার মানসম্মানের কথা চিন্তা করে আমাকেই বেয়াই বাড়ি উপঢৌকন পাঠাতে হচ্ছে। নিষ্প্রভ নিঃশব্দে নামিজ তালুকদারের পাশ কাটিয়ে চলে আসে। ততক্ষণে রোজাও রেডি হয়ে গিয়েছে। সে সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে দেখে নিষ্প্রভ ফোনে কারো সাথে কথা বলছে। অনেক চিন্তিত লাগছে তাকে। মুখ কেমন যেন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। রোজার উপস্থিতি টের পেয়ে নিষ্প্রভ তড়িৎ গতিতে ফোন পকেট রেখে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে আপন গতিতে। প্রকৃতির শীতল বাতাস এসে রোজার চোখে মুখে বাড়ি খাচ্ছে। মাঝে মধ্যে বাতাস এসে রোজার চুলগুলো এলোমেলো করে দিচ্ছ। রোজা বেশ এনজয় করছে জার্নিটা। কিন্তু পরক্ষণেই নিষ্প্রভের মন খারাপ দেখে নিজের ভালো লাগাটা যেন ফানুস হয়ে উড়ে যায়। রোজা সন্তর্পণে একটা হাত নিষ্প্রভের হাতের উপর রেখে বলল, তুমি এখনো আমার উপর রেগে আছো নিষ্প্রভ ভাই? আরে বাবা আমি তো সরি বলেছি। তুমি যদি চাও আমি কান ধরব। তবুও তুমি প্লিজ গোমরা মুখ করে থেকো না। তোমাকে গোমরা মুখও দেখতে একটুও ভালো লাগে না। নিষ্প্রভ রোজার চোখে চোখ রেখে মনে মনে বলল, এতই যখন খেয়াল করিস, তাহলে থেকে যেতেই পারিস আজীবন আমার হাসিমুখ দেখার জন্য। ঘণ্টা খানেক পর গাড়ি এসে মীর প্যানেলের সামনে থামে। রোজা গাড়ির ভেতর থেকেই লক্ষ্য করে মীর রৌনক হোসেন, আলেয়া বেগম তাদের জন্য অপেক্ষা করছেন। রোজা গাড়ি থেকে নেমে আলেয়া বেগমের সাথে কুশলাদি বিনিময় করে মীর রৌনক হোসেনকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মেয়েকে মাত্র একটা রাত দেখেনি, অথচ রৌনক হোসেনের কাছে মনে হচ্ছে তিনি যেন যুগ যুগ মেয়ের থেকে আলাদা ছিলেন। তিনি রোজাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে কপালে আলতো চুমু দিয়ে বললেন, পুতুল এভাবে কান্না করছিস কেন মা? বাবারা যে চাইলেও মেয়েকে সারাজীবন নিজের কাছে রাখতে পারে না। বাবারা বুকে পাথর চাপা দিয়ে তাদের অতি আদরের মেয়েকে অন্যের হাতে তুলে দেয়। তোর ভাগ্যে ভালো যে তুই এক বাবা ছেড়ে গিয়ে অন্য বাবা পেয়েছিস। দেখবি নাজিম তোকে আমার থেকে ও বেশি ভালোবাসবে। তখন আর এই বুড়ো বাপের কথা তোর মনে পড়বে না।
এতক্ষণ বাবা মেয়ের আবেগঘন মুহূর্ত দূরে দাঁড়িয়ে দেখছিল নিষ্প্রভ। নিষ্প্রভের দিকে নজর পড়তেই রোনক হোসেন রোজাকে বুক থেকে তুলে রোজার চোখের পানি মুছে বলল, দেখছিস পুতুল, তোর বুড়ো বাপের কাণ্ড। নতুন জামাইকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছে। তুমি কিছু মনে করো না বাবা, অতি আদরের মেয়ে তো। দেখেই আবেগী হয়ে উঠেছি। ইটস ওকে আঙ্কেল, আই হ্যাভ নো প্রবলেম। আপনারা প্লিজ কন্টিনিউ করেন। নিষ্প্রভ এভাবে ঠেস দিয়ে কথা বলাতে একটু ভরকে যায় রোনক হোসেন। তিনি মুচকি হেসে বললেন, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছ, ভেতরে চলো বাবা। যথা আজ্ঞা বলে নিষ্প্রভ বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির হেল্পিং হ্যান্ড রেশমি নিষ্প্রভের হাত থেকে লাগেজ নিয়ে একটা মিষ্টি হাসি উপহার দেয়, যেটা চোখ এড়িয়ে যায় না রোজার। রোজা নিষ্প্রভকে নিজের রুমে নিয়ে আসে। তারা দুজনে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ডাইনিং টেবিল হরেক রকমের খাবার দ্বারা পরিপূর্ণ হয়েছে। নতুন মেয়ে জামাই আসা উপলক্ষে রোজার খালামণি নিশিতা নিজে হাতে সব রান্না করেছেন। রোজা এসে চেয়ারে বসতেই পেছনে থেকে দুইটা হাত এসে রোজার চোখ আটকে নেয়। মেয়েটার পারফিউমের গন্ধ নাকে যেতেই রোজার বুঝতে বাকি রয় না যে মেয়েটা আর কেউ নয়, স্বয়ং তার রুমমেট সামাইরা। রোজা চোখ বন্ধ থাকা অবস্থায় বলল, তোর সাথে কোনো কথা নেই আমার। গতকাল রিসেপশনে আসিসনি তুই, এটা আমি ভুলে যাইনি। সামাইরা রোজা চোখ ছেড়ে দিয়ে রোজাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, সরি সরি সরি, আমার ভুল হয়েছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি, তবে এক শর্তে। আমি যে কয়দিন ভার্সিটি যাইনি, সে কয়দিনের সব নোটস কালেক্ট করে দিবি আমাকে। জো হুকুম মহারানী। এখন চল তো, আমাদের সাথে বসে খাবি। আমার পেট একদম লোড হয়ে আছে, আমি কিছুই খেতে পারবো না। আমি বরং তোদেরকে খাবার সার্ভ করে দিব। জিজুর আদর আপ্যায়নের বিন্দুমাত্র ত্রুটি রাখব না। ওকে চল। রোজা নিষ্প্রভ দুজনে পাশাপাশি চেয়ারে বসেছে। সামাইরা খাবার সার্ভ করে দিচ্ছে। এরই মধ্যে রোজার ফোন বেজে ওঠে। রোজা ফোন নিয়ে উপরে চলে যায়। সামাইরা নিষ্প্রভের প্লেটে মাছ মাংস ডিম তুলে দিয়ে বলল, জিজু সব খাবার খেয়ে শেষ করতে হবে কিন্তু, না হলে কিন্তু আপনার একমাত্র শালিকা কষ্ট পাবে। নিষ্প্রভ বিনিময়ে মুচকি হাসি উপহার দিয়ে প্লেট থেকে এক লোকমা খাবার তুলে মুখে দিতেই তার চোখ মুখের ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেল। এদিকে সামাইরা নিষ্প্রভের প্লেটে এটা ওটা দিয়েই যাচ্ছে। নিষ্প্রভ সৌজন্যতা বজায় রেখে কিছু বলতেও পারছে না। রোজা গাড়ি থেকে তাকে বারবার বলে দিয়েছে এ বাড়িতে এসে সে যেন কোনো প্রকার সিন ক্রিয়েট না করে। নিষ্প্রভের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে, কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। নিষ্প্রভের এই অবস্থা দেখে রোজা হতভম্ব হয়ে যায়। সে তড়িৎ গতিতে নিষ্প্রভের থেকে খাবারের প্লেট ছিনিয়ে নিয়ে সামাইরাকে বলল, এটা তুই কি করেছিস সামাইরা? নিষ্প্রভ ভাই একদম ঝাল খেতে পারে না। খালামণি নিষ্প্রভ ভাইয়ের জন্য আলাদা খাবার রান্না করেছে, তুই সেগুলো রেখে ঝাল খাবার দিয়েছিস নিষ্প্রভ ভাইকে। সরি রে, আমি সত্যিই জানতাম না। আম এক্সট্রিমলি সরি। আমার জন্য জিজু কষ্ট পাচ্ছে। তুই উপরে যা, গিয়ে দেখ জিজু কি করছে। রোজা উপরে এসে দেখে নিষ্প্রভের চোখে জল। ঠোঁট দুটো রক্তজবার ন্যায় লাল হয়ে উঠেছে। রোজা কি করবে বুঝতে না পেরে নিষ্প্রভের ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দেয়। চুষে নেয় নিষ্প্রভের ওষ্ঠের ঝাল। আমি একজন ইন্টেলিজেন্স অফিসার, আর আপনি কিনা আমাকে। ইয়েস মাই ডিয়ার। সন্দেহের তীর তোমার দিকেই যাচ্ছে। আর ইউ ক্রেজি? ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া হোয়াট ডিড ইউ সে? কিপ ইউর মাউথ শাট। প্লিজ ডোন্ট ফরগেট আম ইউর সিনিয়র। আমি জানি আপনি আমার সিনিয়র, এবং আমি আপনাকে যথেষ্ট রেসপেক্ট করি। আমি একজন আইনের রক্ষক। আইনের রক্ষক হয়ে কিভাবে আমার ক্রাইমের সঙ্গে ইনভলভমেন্ট থাকতে পারে স্যার? ডিপার্টমেন্ট তোমার থেকে এটা আশা করেনি নিষ্প্রভ। তোমার মতো একজন অফিসার ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এটা আমি ভাবতেও পারছি না।
প্লিজ স্যার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই ডিডেন্ট ডু এনিথিং। এই কেসের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই আমার। আমি প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিতেও রাজি আছি। তবুও কোনো ক্রাইম আমার দ্বারা হবে না স্যার। তুমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একটা বিগ অ্যাসেট। আমার চাকরি জীবনে তোমার মতো তুখোর অফিসার একটাও পাইনি। অসংখ্য কেস তুমি একা হাতে সলভ করেছ। আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করি। আমিও মনে প্রাণে চাচ্ছি তোমার যেন এই কেসের সাথে কোনো অ্যাটাচমেন্ট না থাকে। কিন্তু সন্দেহের তীর তোমার দিকেই যাচ্ছে। আরফান মৃধার বিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া, বিয়ে বাড়িতে তোমার উপস্থিতি, আরফান মৃধার যে মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়ের সাথে তোমার বিয়ে হওয়া, এবং মেয়েটাকে তুমি আগে থেকেই চিনো জানো। এই সবটা তো কোনো কোইন্সিডেন্স হতে পারে না নিষ্প্রভ। এমনটাও তো হতে পারে যে রোজাকে তুমি আগে থেকেই ভালোবাসতে। রোজার অন্য কোথাও বিয়ে হোক, এটা তুমি চাওনি। তাই তুমি আরফানকে সরিয়ে দিয়েছ। আর ভেবেছ তুমি যেহেতু একজন ইন্টেলিজেন্স অফিসার তাই তোমাকে কেউ সন্দেহ করবে না। কেউ না জানুক আপনি তো জানেন আমার বিনা ইনভিটেশনে খাওয়ার রহস্য। আমি ইনভেস্টিগেশনের কাজেই ওই বাড়িতে গিয়েছিলাম। আর গিয়েই শুনি বর নিখোঁজ হয়ে গিয়েছে। বাবার সাথে রোনক আঙ্কেলের ভালো সম্পর্ক থাকার জন্য রোজাকে আমি ছোটবেলা থেকে চিনি। আমার শূন্যতে খতনার সময় লাস্ট রোজার সাথে আমার দেখা হয়েছিল। এরপর কোনো কারণবশত রোনক আঙ্কেলের সাথে বাবার সম্পর্কের ফাটল ধরে তাদের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় এক যুগ পর বাবা পুরনো শত্রুতা ভুলে আবারও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। রোনক আঙ্কেলের বাবার দেখা সাক্ষাৎ হলেও সেদিনের পর থেকে রোজার সাথে না আমার কোনো কথা হয়েছে আর না দেখা হয়েছে। ইনফ্যাক্ট বিয়ের সময় ও আমি রোজার মুখ দেখিনি। বাসর ঘরে আমাদের প্রথম দেখা হয়েছে। বিশ্বাস করুন স্যার, বিয়েটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মাত্র। রোজার জন্য বিন্দুমাত্র ফিলিংস নেই আমার, আর না কখনো ছিল। আরফানের ডেড বডি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। হাতে রিপোর্ট না পাওয়া পর্যন্ত তোমার কথাগুলো বিশ্বাস করতে পারছি না। কচ পিরিতি কাঁঠালের আঠা। প্রেম ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, এভরিথিং। নিষ্প্রভ কিছু বলতে যাবে তার আগেই অফিসার প্রভাত দরজায় দাঁড়িয়ে বললেন, ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে স্যার। গুড। রিপোর্টে কি বলছে? এটাই বলছে আরফান মৃধার মৃত্যু আনুমানিক রাত 1টা থেকে 1:30টার মধ্যে হয়েছে। মৃত্যুর পূর্বে তাকে অনেকক্ষণ যাবৎ চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছিল, যার দরুন আরফানের হাতে পায়ে কালচে বর্ণ ধারণ করেছে। কাটা চামচ দিয়ে তার চোখ উপড়ে ফেলা হয়েছে। ধারালো করাত দিয়ে হাতের আঙুলগুলো কেটে ফেলা হয়েছে। খুবই যন্ত্রণা দিয়ে আরফান মৃধাকে মারা হয়েছে। আর সবটাই আরফান মৃধার সজ্ঞানে হয়েছে। খুনি স্বচক্ষে আরফান মৃধাকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখেছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গিয়েছে আরফান মৃধার পেটের ভেতরের কলিজা নাড়িভুড়ি সব সিদ্ধ হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে আরফান যখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে পানি পানি করছিল, তখন খুনি তার মুখের মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। খুনি এখানেই ক্ষান্ত হয়নি। আরফান মৃধার পুরুষাঙ্গ কেটে টুকরো টুকরো করে তার শেরওয়ানির পকেট রেখে দিয়েছিল। প্রভাতের কথা শুনে নিষ্প্রভ বলল, খুনটার পেছনে খুনির অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বিরাট বড় একটা মাস্টার প্ল্যান সাজিয়েছিল খুনি। খুনির দীর্ঘদিনের পুষে রাখা সমস্ত রাগ আক্রোশ মিটিয়েছে। আপনার কি কখনো মনে হচ্ছে স্যার আমি এই খুনটা করেছি? আপনি আমার সিনিয়র, আমার স্যার। আপনি নিশ্চয় বুঝতে পারছেন একজন ইন্টেলিজেন্স অফিসার হয়ে আমার দায়িত্ব কর্তব্য ভুলে গিয়ে শুধুমাত্র একটা মেয়ের জন্য এমন নৃশংস হত্যা কখনোই আমার দ্বারা সম্ভব হবে না। যে খুনটা করেছে সে নিশ্চয়ই কোনো সাইকোপ্যাথ। আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন নৃশংসভাবে খুন করতে পারে। সাইকোপ্যাথ কি না জানি না, তবে যে খুনটা করেছে সে অনেক ইন্টেলিজেন্ট। তার পর্যন্ত পৌঁছানোর জন্য কোনো ক্লু রেখে যায়নি। এই প্রথম দেখলাম খুনি খুন করে নির্ভুলে পালিয়েছে। তবে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কিন্তু আমরা কি করব স্যার? আমাদের ডেটাবেজে আরফান মৃধার কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই।
কোনো পুরনো শত্রুও নেই আরফান মৃধার। এমন একজন সাধারণ মানুষকে খুন করার পেছনে কি এমন মোটিভ থাকতে পারে? তবে হ্যাঁ, আমি আরফানের কল লিস্ট চেক করেছি স্যার। একটা নাম্বার থেকে বারবার আরফানকে কল করা হয়েছে। এমনকি মৃত্যুর কয়েক ঘন্টা খানেক আগেও ওই নাম্বার থেকে কল করা হয়েছিল। ওই নাম্বার ধরে আগানো ছাড়া আমাদের কাছে অন্য কোনো ক্লু নেই স্যার। নাম্বারটা কার জানতে পেরেছ? হ্যাঁ স্যার, রবিন নামের একটা ছেলের। এই রবিন রোজাকে ভালোবাসে। রোজাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। রোজা ভার্সিটিতে যাওয়া আসার সময় ইমন নামের একটা ছেলে রোজাকে বিরক্ত করত। রবিন সেই ছেলেটাকে মেরে হাত পা ভেঙে হসপিটালে অ্যাডমিট করেছিল। হতে পারে রবিনের এই কেসের সাথে কোনো ইনভলভমেন্ট আছে। দেখো রবিনের থেকে কিছু জানতে পারো কিনা। আর হ্যাঁ, রোজা তালুকদার, রনক হোসেন দুজনেই ডিপার্টমেন্টে নিয়ে আসা হবে জিজ্ঞাসাবাদের জন্য। স্যার, রোজা একটা মশা মারতেও ভয় পায়। ওকে ডিপার্টমেন্টে নিয়ে আসাটা কি ঠিক হবে? ঠিক ভুল আমাকে শেখাতে এসো না নিষ্প্রভ। এটা ডিপার্টমেন্ট, স্বজনপ্রীতি দেখানোর জায়গা না। সরি স্যার বলে নিষ্প্রভ ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে মনে মনে বলল। স্যারকে তো বড় মুখ করে বলে দিল রোজার প্রতি আমার কোনো প্রকার সেন্টিমেন্ট, ফিলিংস কাজ করে না। তাহলে রোজা বিব্রতকর অবস্থায় পড়বে। এটা ভাবতেই কেন আমি এত অস্থির হয়ে পড়ছি। কেন ভেতরটা অশান্ত হয়ে উঠছে। তবে কি আমার মনেও প্রেমের ঘণ্টা বাজতে চলেছে? একখান চুম্মা দে, কারেন্ট লাগাইলি। দুইখান চুম্মা দে, ভোল্টেজ বাড়াইলি। তিনখান চুম্মা দে আমায়। গানখানা সুরে সুরে গাইতে গাইতে ফ্লোর পরিষ্কার করছে রেশমি। পরনে নতুন জামা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। চুলগুলো মাঝ বরাবর সিথি কেটে লাল ফিতা দিয়ে বেনি করে রাখা হয়েছে। চোখ মুখ যেন খুশিতে উপচে পড়ছে। ঠোঁট থেকে হাসির শর্তেই চাইছে না। উপর থেকে সবটা লক্ষ্য করে রোজা। সে তড়িৎ গতিতে নিচে এসে রেশমির সামনে দাঁড়িয়ে যায়। রোজাকে এভাবে দুম করে তার সামনে দাঁড়াতে দেখে অবাক হয় বৈকি। সে কাজ থামিয়ে বুকে থুতু দিয়ে বলল, এমনই কেউ কারোর সামনে এসে খাড়ায়? বাবাগো, ভয় পাইছি। পরাণ দা ফুরুত করে উড়ে আল্লাহর কাছে চলে গেছিল। কি কইবেন কন আপামনি? আমার বহুত কাম আছে। তোকে আজ এত খুশি খুশি লাগছে কেন রে রেশমি? তুই অনেকগুলো বছর আমাদের বাড়িতে রয়েছিস। এর আগে কখনোই তোকে এতটা খুশি হতে দেখিনি। বাই অ্যানি চান্স তোর এই খুশির কারণ নিষ্প্রভ ভাই নয় তো? আমি এ বাড়িতে আসার পর থেকেই লক্ষ্য করেছি তুই নিষ্প্রভ ভাইয়ের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছিস। নিষ্প্রভ ভাইকে দেখে মুচকি মুচকি হাসছিস। নিষ্প্রভ ভাইয়ের খেয়ে রাখা এটো খাবার খেয়েছিস। আবার এখন রোমান্টিক গান গাইছিস। তোর মনে মনে ঠিক চলছে বলতো? আপনি তো জানেন আপামনি আমি সদা সত্য কথা বলি। নিষ্প্রভকে আমার মনে ধরেছে আপামনি। কি হ্যান্ডসাম দেখতে মাইরি। আমি তো ক্রাশ খাইছি। রেশমি, কি সব আবল তাবল বকছিস তুই? মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? নিষ্প্রভ ভাই এ বাড়ির জামাই। তুই বাড়ির কাজের মেয়ে হয়ে বাড়ির জামাইয়ের দিকে কুনজর দিচ্ছিস। ছি, আমি তোর থেকে এটা আশা করিনি। আমি তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি। তুই যদি আজকের পর থেকে নিষ্প্রভ ভাইয়ের দিকে চোখ তুলে তাকাস, আমি তোর চোখ তুলে নিব। রোজার কথা শুনে হো হো করে হেসে উঠল রেশমি। হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা প্রায়। তাকে হাসতে দেখে কপালে ভাঁজ পড়ে রোজার। রোজা তেজি কণ্ঠে বলল, অন্যায় করে এখন আবার নির্লজ্জের মতো হাসছিস? এখানে কি ফ্রিতে নাটক সিনেমা দেখানো হচ্ছে নাকি? হাসছি আপনার কথা শুনে আপামনি। যে মেয়েটার সামান্য মশা মারতে গেলেও হাত কাঁপে, সেই মেয়েটা নাকি আমার চোখ তুলে নিবে?
বিনোদন দিলেন আপামনি। রেশমির কথায় হতচকিত হয়ে যায় রোজা। সে রেশমির পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতেই রেশমি বলল, ভাইজান কোথায় আপামনি? সেই কখন বের হয়েছে, এখনো ফেরার কোনো নাম নেই। দুপুরে খাবে না নাকি? না খাইয়া থাকলে তো পেটে গ্যাস্ট্রিক হইব। ভাইজানের চিন্তা তোর করতে হবে না রেশমি। ভাইজানের চিন্তা করার জন্য তার বউ রয়েছে। তুই তোর কাজে মনোযোগ দে। আর ভুলেও যেন নিষ্প্রভ ভাইয়ের দিকে তোকে তাকাতে না দেখি। ঠিক আছে আপামনি বলে রেশমি উপরে চলে যায়। রেশমির যাওয়ার পানে তাকিয়ে রোজা বলল, এসব কি হচ্ছে আমার? আমি কি রেশমির উপর জেলাস? এত কেন ভাবছি নিষ্প্রভ ভাইয়ের জন্য? সামান্য একটা কাজের মেয়ের প্রতি আমার জেলাস ফিল করছি। ছি, শেম অন মি। না আর ভাবছ ওই খারাপ লোকটার জন্য? যা হয় হোক গে, তাতে আমার কি? না, এটা ঠিক হবে না। নিষ্প্রভ ভাই যে কটা দিন আমাদের বাড়িতে আছে, অন্তত সে কটা দিন নিষ্প্রভ ভাইয়ের খোঁজ খবর রাখতে হবে। না হলে বাবা কষ্ট পাবে। কিন্তু আমি কিভাবে জানব সে এখন কোথায় আছে? তার ফোন নাম্বারও নেই যে কল করব। এক কাজ করি, শ্বশুর বাবার কাছে কল করে নিষ্প্রভ ভাইয়ের নাম্বার কালেক্ট করে নিই। যেই ভাবা সেই কাজ। রোজা কালবিলম্ব না করে নামিজ তালুকদারকে কল করে। নামিজ তালুকদার সবে মিটিং অ্যাটেন্ড করেছেন। ফোনের স্ক্রিনে বড় মেয়ে নামটা জলজল করতে দেখে তার ক্লায়েন্টদের এক্সকিউজ মি বলে কল রিসিভ করতেই রোজা সালাম দেয়। তিনি সালামের উত্তর নিয়ে বললেন, কি হয়েছে মা? সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা। বলছিলাম কি, নিষ্প্রভ ভাইয়ের নাম্বারটা একটু দেওয়া যাবে? আসলে নিষ্প্রভ ভাই সেই কখন বেরিয়েছে, এখনও ফেরেনি। আমার কাছে তার নাম্বার নেই দেখে ফোনও দিতে পারছি না। ইটস ওকে মা, আমি এক্ষুনি টেক্সট করে দিচ্ছি। থ্যাংক ইউ বাবা বলে পুনরায় সালাম দিয়ে রোজা কল কেটে দেয়। কিন্তু বিপত্তি ঘটে নিষ্প্রভের নাম্বারে কল করা নিয়ে। সে কল করবে কি করবে না ভাবতেই কেটে যায় মিনিট দুয়েক। এক পর্যায়ে রোজা দুরুদুরু বুক নিয়ে নিষ্প্রভকে কল করে। নিষ্প্রভ সবে মাত্র গাড়ি থেকে রবিনের বাড়ির সামনে নেমেছে। তখনই তার ফোন বেজে ওঠে। নিষ্প্রভ কল রিসিভ করতেই ফোনের অপর প্রান্ত থেকে রোজা তেজি কণ্ঠে বলল, বাবা মা ঠিকই বলে তুমি কোনোদিনও মানুষ হবে না। সেই কখন বাড়ি থেকে বেরিয়েছ? কোথায় কোথায় টো টো করে ঘুরে বেড়াচ্ছ কে জানে। শোন নিষ্প্রভ ভাই, এটা তোমার বাড়ি নয় যে তোমার মর্জি মতো যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে যাবে, আবার নিজের মর্জি মতো ফিরবে। তোমার বাড়িতে গিয়ে তোমার যা খুশি তাই করো। কিন্তু আমার বাড়িতে এসব চলবে না ভাই। আমার বাড়িতে আমার মর্জি মতো চলতে হবে তোমাকে। বাপরে বাপ, আমার গিন্নি দেখি রবি সিমের মতো আপন শক্তিতে জ্বলে উঠেছে। কেস তো পুরাই টিউমার হয়ে গিয়েছে দেখছি। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। ঠিক আছে বললাম না। তুমি কোথায় আছো বলো তো? কি করছো এত সময় ধরে? আমি একটু ব্যস্ত আছি গিন্নি। একটা কাজে আটকে পড়েছি। খাওয়া আর ঘুরে বেড়ানো ছাড়া তোমার আর কোনো কাজ আছে বলে মনে হয় না। এক মিনিট এক মিনিট। তুমি আবার ও বিনা ইনভিটেশনে খেতে গিয়েছো তাই না? আরে না রে বাবা। তাহলে নিশ্চয় লুঙ্গি পরে সার্কাস দেখাচ্ছ তাই না? তোমাকে নিয়ে আর পারি না বাপু। তুমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি আসবে ব্যাস। আমার গিন্নি দেখছি আজ খুব রোমান্টিক মুডে আছে। বরকে কাছে না পেয়ে মনটা একদম উতলা হয়ে উঠেছে। বাতাসে কেমন যেন প্রেম প্রেম গন্ধ ভেসে আসছে। বাই অ্যানি চান্স গিন্নি আমার প্রেমে পড়ে যায়নি তো? কথাটা শুনে চমকে ওঠে রোজা। সে তড়িৎ গতিতে সংযোগ বিচ্ছিন্ন করে ফোনটা নিজের বক্ষ মাঝে চেপে ধরে বলল, সত্যিই কি আমি নিষ্প্রভ ভাইয়ের প্রেমে পড়ে গিয়েছি? আমি কাউকে খুন করিনি স্যার। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? যাকে চিনি না জানি না, তাকে খুন করার পেছনে কি এমন মোটিভ থাকতে পারে আমার? লাভ ল্যাঙ্গুয়েজ হোয়াট? তুমি তো রোজাকে ভালোবাসতে তাই না? রোজাকে লাভ লেটার লিখে পাঠানো। রোজার জন্য রোজ রোজ গোলাপ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা। যাদের দ্বারা রোজা হ্যারাসমেন্টের শিকার হয়েছিল
তাদের হাত পা ভেঙে হসপিটালে অ্যাডমিট করা। তোমার এই সকল কর্মকাণ্ডের মধ্যে লাভ ল্যাঙ্গুয়েজ অন্তর্নিহিত রয়েছে। তোমার মতো কিছু পাগল প্রেমিক ভালোবাসার জন্য সব করতে পারে। তাদের কাছে একটা খুন সামান্য বা হাতের ময়লা মাত্র। হ্যাঁ, আমি রোজাকে ভালোবাসতাম, এখনও বাসি। কিন্তু আমি কোনো সাইকোপ্যাথ নই যে একটা মানুষকে এত নৃশংসভাবে খুন করব। আমি আগেও বলেছি, এখনও রিপিট করছি, আমি এই আরফান মৃধাকে চিনি না। আমি আরফান মৃধার খুন করিনি। আপনারা শুধু শুধু আমাকে হ্যারেস করছেন। তুমি আরফান মৃধাকে চিনো না? লাইক সিরিয়াসলি? ইয়েস স্যার। কিন্তু তোমার কল হিস্ট্রি যে বলছে তুমি আরফান মৃধাকে চিনো। শুধু চিনো বললে ভুল হবে, খুব ভালো করে চিনো। আরফান মৃধার সাথে একবার নয় একাধিকবার কথা হয়েছে তোমার। এখন নিশ্চয়ই এটা বলবে না যে আরফান মৃধার যে মানুষটার সাথে কথা হয়েছে সেটা তুমি নও। তোমার কল হিস্ট্রি মিথ্যা বলছে। এক্স্যাক্টলি আরফান মৃধার সাথে আমার কোনো কথা হয়নি। ইনফ্যাক্ট আমার কাছে কোনো ফোনই ছিল না। গত কয়েকদিন আগে আমার ফোনটা হারিয়ে গিয়েছিল। আমি তন্ন করে সব জায়গা খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আজ হঠাৎ ঘুম থেকে ওঠার পর দেখি ফোন আমার টেবিলের উপর রয়েছে। নিষ্পপ তার শার্টের হাতা গুটিয়ে রবিনের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার এই বানোয়াট গল্প নিষ্প্রভ তালুকদার বিশ্বাস করবে বলে মনে হয় তোমার? আমি আমার মৃত বাবার কসম করে বলছি স্যার, আমি যা বলেছি সব সত্যি বলেছি। সত্যিই আমার ফোন হারিয়ে গিয়েছিল। আমি থানায় জিডিও করেছিলাম। আপনারা চাইলে আমি সমস্ত ডকুমেন্ট দেখাতে পারি। ঠিক আছে, দেখাও। নিষ্প্রভের কথা শোনা মাত্রই রবিন দৌড়ে গিয়ে আলমারি থেকে সমস্ত ডকুমেন্ট নিয়ে এসে নিষ্প্রভের হাতে দিল। নিষ্প্রভের সেটা দেখা মাত্রই কপালে ভাঁজ পড়ে তার। সে কিছু বলার আগেই রবিন বলল, স্যার, এবার তো আপনার বিশ্বাস হবে যে আমি সত্যি কথা বলছি। এটা থেকে কিছুই প্রমাণ হয় না রবিন। সাসপেক্টদের তালিকায় তুমি সর্বপ্রথম রয়েছ। তোমার উপর সার্বক্ষণিক নজর রাখা হবে বলে নিষ্প্রভ চোখে সানগ্লাস পরে রবিনের রুম থেকে বেরিয়ে আসে। অকস্মাৎ রুমের বাইরে ময়লার বাস্কেটের মধ্যে রক্ত জাতীয় কিছু একটা দেখে পা থেমে যায় নিষ্প্রভের। নিষ্প্রভ বাস্কেটের ঢাকনাটা ওপেন করতেই একটা রক্তমাখা শার্ট দেখতে পায়। রক্তের রং এখনো টকটক করছে। দেখেই বোঝা যাচ্ছে এই শার্টে সদ্য রক্ত লেগেছে। নিষ্প্রভ রক্ত মাখা শার্টটা রবিনের সামনে ধরে বলল, এটা এটা আমার শার্ট স্যার। কিন্তু আমার শার্টে এত রক্ত। আমি সত্যিই কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে আমার সাথে। নিষ্প্রভ রবিনের শার্টের কলার চেপে ধরে বলল, ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে কয়েক ঘা দিল, সবটা বুঝতে পারবে চান্দু। এই রক্ত মাখা শার্ট ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হবে। যদি এটা প্রমাণিত হয় যে এই শার্টে লেগে থাকা রক্ত আরফানের, তাহলে তোর যে কি হবে সেটা তুই নিজেও জানিস না। রবিন নিষ্প্রভের পা জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করুন স্যার, আমাকে ফাঁসানো হয়েছে। আমি কিছুই করিনি। কেউ জেনে বুঝে এসব করেছে। প্রথমে আমার ফোন হারিয়ে যাওয়া, আমার ফোনে আরফান মৃধার কল, আবার আমার ব্যবহৃত শার্টে রক্ত, এসব কিছু পরিকল্পিত স্যার। আমাকে বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে কেউ। তোকে ফাঁসানো হয়েছে কি হয়নি সেটা খুঁজে বের করার জন্য ইন্টেলিজেন্স অফিসাররা আছে। সেসব নিতে তোর এত মাথা ঘামাতে হবে না। এখন চল শ্বশুর বাড়ি থেকে একবার ঘুরে আসবি। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। আমার মা জানলে খুবই কষ্ট পাবে। নিষ্প্রভ রবিনের শার্টের কলার ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে এসে মনে মনে বলল, আমার গিন্নিকে ভালোবাসা, তাই না? তোর ভালোবাসার ভূত কিভাবে নামাতে হয় সেটা নিষ্প্রভ তালুকদার খুব ভালো করেই জানে। আপনাদের কি মনে হয় খুনটা রোজা করেছে? অফিসার, আমি নিজেই তো একজন ভিকটিম। আরফান মৃধা আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উধাও হয়ে গিয়েছিল। ঘর ভর্তি লোকজন আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলেছিল। একটা মেয়ের জন্য বিয়ে ভাঙ্গাটা কতটা লজ্জাজনক সেটা আপনি বুঝতে পারবেন না। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার কামরুজ্জামান মীর রৌনক হোসেন আর রোজাকে ইন্টারোগেটের জন্য ডিপার্টমেন্টে নিয়ে এসেছেন। অপরিচিত মুখ, বন্দুক দেখে রোজার ভীত তটস্থ হয়ে পড়েছে।
কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়েছে। অফিসারদের সামনে কথা জড়িয়ে যাচ্ছে। কামরুজ্জামান ব্যাপারটা নোটিশ করে এক গ্লাস পানি এগিয়ে দেয় রোজার দিকে। রোজা কাপা কাপা হাতে পানির গ্লাস নিয়ে এক চুমুকে সবটুকু পানি নিঃশেষ করে দেয়। রোজা একটু স্বাভাবিক হতেই কামরুজ্জামান বললেন, তুমি আমার মেয়ের বয়সী। আমার মেয়েটা জীবিত থাকলে হয়তো তোমার মতোই দেখতে কিউট হতো। তোমাকে তুমি করেই বললাম। জানো রোজা, আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা অফিসারের সন্দেহের বাতিক আছে। আমাদের সাসপেক্টের তালিকায় সবাই থাকে। আমরা সবাইকেই সন্দেহ করি। আমরা এমন কেস সলভ করেছি যেখানে স্বামী স্ত্রীকে খুন করেছে, স্ত্রী স্বামীকে খুন করেছে, সম্পত্তির জন্য ছেলে বাবাকে খুন করেছে, ভাই বোনকে খুন করেছে। এরকম আরও অসংখ্য কেস আছে। যাই হোক, কাজের কথায় ফিরে আসি। আরফান মৃধার সাথে কি তোমার কোনো প্রেমের সম্পর্ক ছিল? তোমরা কি একে অপরকে আগে থেকে চিনো জানো? না স্যার, আমি শুধু মাত্র ফোনে আরফান মৃধার ছবি দেখেছিলাম। কখনো কোথাও হয়নি। ইটস ওকে, তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার বলে রোজা বেরিয়ে আসতে গেলে কামরুজ্জামান পেছনে থেকে বললেন, তোমাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। জামাইকে নিয়ে একদিন এসো আমার বাসায়। ওকে স্যার। রোজা যেতেই মীর রনক হোসেনকে নিয়ে আসা হয়। কামরুজ্জামান চেয়ার এগিয়ে দিয়ে বললেন, বসুন রনক সাহেব। থ্যাংক ইউ। আরফান মৃধার সাথে আপনাদের কি আগে থেকেই কোনো সম্পর্ক ছিল? না স্যার। আমার বন্ধু রবিউলের মাধ্যমে আরফান মৃধার খোঁজ পায় আমি। আরফান মৃধার বিয়ের জন্য তখন পাত্রী খোঁজা হচ্ছিল। সেই সময় আমার পুতুলের জন্যও আমি মনে মনে পাত্রের সন্ধান করছিলাম। আমি পুতুলের জন্য যেমন পাত্র আশা করেছিলাম, আরফানের মধ্যে তার সমস্ত গুণাবলী ছিল। এজন্য আমি আর দ্বিমত করিনি। পুতুলের পারমিশন নিয়েই বিয়ের আয়োজন করেছিলাম। কিন্তু কি থেকে কি হয়ে গেল জানি না, কে বা কারা ছেলেটাকে এমন নৃশংসভাবে হত্যা করল। হত্যাকারী যতই ইন্টেলিজেন্ট হোক না কেন, তাকে তো আমরা ঠিকই খুঁজে বের করবই। রোজা ডিপার্টমেন্ট থেকে বাড়ি ফিরতেই দেখে নিষ্প্রভটি টেবিলের উপর পায়ের উপর পা তুলে দিয়ে কার্টুন দেখছে। রোজা তড়িৎ গতিতে এগিয়ে এসে নিষ্প্রভের হাত থেকে রিমোট কেড়ে নিয়ে মনিটর অফ করে দিয়ে বলল, আগামীকাল সকলেই আমরা তালুকদার ভিলায় ফিরব। তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে নিও। সকালে ফিরব মানে? প্রথমবার শ্বশুর এসেছি। এখনো গরু ছাগলের মাথা খাওয়া হলো না। এরই মধ্যে বাড়ি ফিরে যাব। রোজা দাঁতে দাঁত চেপে বলল, গরু ছাগলের মাথা খাওয়া লাগবে না। বাড়ি ফিরে তোমাকে আমার মাথা খাওয়াবো। ছি ছি গিন্নি, এমন অশ্লীল কথা বলতে হয় না। আশ্চর্য, অশ্লীলতার কি দেখলে তুমি? তুই ছোট মানুষ, এসব বুঝবি না গিন্নি। যাই হোক, তুই কি কোথাও গিয়েছিলি? হ্যাঁ, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে আরফান মৃধার হত্যা মামলার ইন্টারোগেটের জন্য আমাকে আর বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল। ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি সামাইরার সাথে মিট করতে গিয়েছিলাম। সামাইরা তো কিছুক্ষণ আগে তোর দেখা করে গেল। তাহলে এরই মধ্যে আবার সামাইরার সাথে মিট করার ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আমার কথা বাদ দাও, তুমি সারাদিন কোথায় ছিলে? বাব্বা, তুই দেখি পাক্কা গিন্নির মতো ট্রিক করছিস। বরকে খুব মিস করছিলি বুঝি? কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না নিষ্প্রভ ভাই। যেটা জানতে চেয়েছি সেটার কাটকাট উত্তর চাই আমার। নিষ্প্রভ কপাল চেপে ধরে মাথা ব্যথার ভাব করে বলল, আমার একটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওকে নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়েছে। বড্ড ক্লান্ত লাগছে আমার, সাথে ক্ষুধাও লেগেছে। আমি উপরে গিয়ে একটু রেস্ট নিচ্ছি। তুই চটজলদি আমার জন্য খাবার নিয়ে আয়। ডিনারে স্পেশাল কিছু হলে ভালো হতো। লাইক তোর হাতের কষা কষা গরুর মাংস, সাথে চিতি পিঠা হলে একদম জমে ক্ষীর হয়ে যেত। ঠিক আছে, তুমি গিয়ে রেস্ট নাও, আমি দেখছি কি করা যায়। নিষ্প্রভ যেন এই কথাটা শোনারই অপেক্ষায় ছিল। রোজার থেকে অনুমতি পাওয়া মাত্রই নিষ্প্রভ উপরে চলে গেল। নিষ্প্রভের যাওয়ার পানে তাকিয়ে রোজা বলল, নিষ্প্রভ ভাইয়ের ক্যারেক্টারটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না।
মনে হচ্ছে নিষ্প্রভ ভাই আমার থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। কিন্তু কি সেটা? হ্যাঁ, তো এসব আমি কি ভাবছি? মনে হচ্ছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে আসার পর তাদের সন্দেহের বাতিক আমার মধ্যে ভর করেছে। আমি বেহুদা নিষ্প্রভ ভাইকে সন্দেহ করছি না তো। রানাভ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি যেটা বলছো সেটা পসিবল নয়। তুমি কি আমাকে ভালোবাসো না নিভরা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি রানাভ। কিন্তু বিয়ের আগে ফিজিক্যালি। কান অন নিভরা। তুমি এই যুগের মেয়ে হয়ে এমন ব্যাকডেটেড কথা বলছো কিভাবে? তোমার সাথে কতদিনের রিলেশনশিপ আমার, অথচ এ পর্যন্ত তোমার হাতটাও ধরতে দাওনি আমাকে। আমার ফ্রেন্ডরা কি বলে জানো? বলে যে তুমি নাকি আমাকে ভালোবাসো না। এখন তো ওদের কথায় সত্যি বলে মনে হচ্ছে। তাছাড়া আমরা তো বিয়ে করব। তাহলে তোমার এত সমস্যা কোথায় নিভরা? সরি রানাভ, আমি এই পাপ করতে পারবো না। ওকে, তাহলে আমিও এই নামমাত্র রিলেশনে থাকতে পারবো না, যেখানে ভালোবাসা নেই, বিশ্বাস ভরসা নেই। সেখানে রিলেশন নামক শব্দটা বড্ড বেমানান। আজকের পর থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই। আমাদের সব সম্পর্ক এখানেই সমাপ্তি। তুমি আমার ভালোবাসার প্রমাণ চাও, তাই তো? ঠিক আছে, আমি আমার ভালোবাসার প্রমাণ দিতে প্রস্তুত। বলো কবে, কখন, কোথায় আসতে হবে? আমি জানতাম তুমি সত্যিই আমাকে ভালোবাসো বেবি। 17 তারিখ আমার ফ্রেন্ড ইমনের বার্থডে। আমরা ওই দিনেই মিট করব। ইমন সব অ্যারেঞ্জমেন্ট করে রাখবে। সে রাতটা শুধু আমাদের হবে, একান্তই আমাদের। আমি তোমাকে এতটা আপন করে নিব, যতটা আপন হলে তুমি আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যাবে। রানাবের কথাগুলো যেন নিভরার গায়ে সূচের ন্যায় বিঁধছে। নিভরা জানত রানাব একাধিক রিলেশনে জড়িত, কিন্তু রানাবের এমন রূপের সাথে নিভরা পরিচিত নয়। রানাবের কথায় চোখের কোনো পানি জমে তার। নিভরা চোখের পানি মুছে নিয়ে বলল, আমার শরীরটা ঠিক লাগছে না রানাব। আমি রাখছি এখন, পরে কথা হবে। ওকে বেবি বলে রানাব কল কেটে দিয়ে পেছনে ঘুরতেই 4টা ছেলে বলে উঠল। ফাইনালি প্ল্যান সাকসেসফুল। রানাব দুষ্টু হেসে বলল, পাখিকে বাগে আনতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এর মাসুল তোমাকেই গুনতে হবে বেবি। এখন শুধুমাত্র 17 তারিখের অপেক্ষা। আমার জীবনে 17 তারিখের রাত কোনো সাধারণ রাত না, মধুচন্দ্রিমার রাত। আর তোমার ধ্বংসের। হা হা হা। তোমার শার্টে যে রক্তটা লেগেছিল, সেটা আরফান মৃধার রক্ত। সমস্ত প্রমাণ তোমার এগেইনস্টে। এরপরও তুমি বলবে খুনটা তুমি করনি। বিলিভ মি, আমি কোনো খুন করিনি স্যার। ইনফ্যাক্ট যে রাতে আরফান মৃধার খুন হয়, সে রাতে আমি বাড়িতেই ছিলাম না। আমার ফ্রেন্ড রোহিতের বাড়িতে ছিলাম। সেখানে আমরা একটা ছোটখাটো বারবিকিউ পার্টির অ্যারেঞ্জ করেছিলাম। বিশ্বাস না হয় আপনি রোহিতকে জিজ্ঞেস করতে পারেন। রোহিতের সাথে আরও অনেকেই ছিল। আমি বুঝতে পারছি না কেউ আমার সাথে এমন করছে কেন। কেন আমাকে বিপদে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনবরত। আমি শুধু মাত্র রোজাকে ভালোবেসেছি, তাই। ভালোবাসা কি অপরাধ? নিষ্প্রভ মৌন রিল কিয়ৎক্ষণ। তার কেন জানি মনে হচ্ছে রবিন সত্য বলছে। আসল কালপ্রিট রবিনকে খুব ভালো করে চেনে জানে। সে ইচ্ছাকৃতভাবে সমস্ত প্রমাণ রবিনের এগেইনস্টে এনেছে, যাতে সবাই রবিনকে অ্যারেস্ট করে কেসের সমাপ্তি টেনে দেয়। কিন্তু খুনি হয়তো জানে না এই কেসের ইনভেস্টিগেশন স্বয়ং নিষ্প্রভ তালুকদার করছে। ততক্ষণে এই কেস ক্লোজড হবে না, যতক্ষণ না আসল কালপ্রিট সামনে আসছে। নিষ্প্রভ রবিনকে নিয়ে রোহিতের বাড়ি রওনা হয়। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তার ধারণাই সত্যি হয়। রবিন নির্দোষ। সে রাতে রবিন সত্যিই তার ফ্রেন্ডদের সাথে ছিল। নিষ্প্রভ হতাশ হয়ে রোহিতের বাড়ি থেকে বেরিয়ে আসে। তখনই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে গিন্নি নামটা জ্বলজ্বল করতে দেখে নিষ্প্রভের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। সে কালবিলম্ব না করে কল রিসিভ করে। ফোনের অপর প্রান্ত থেকে ঝাঁঝালো কণ্ঠে ভেসে আসে, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, 5 মিনিটের জন্যও তোমাকে বাড়িতে পাওয়া যায় না। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ তুমি?
তুমি এক্ষুনি এই মুহূর্তে বাড়িতে আসবে। কেন? বরের আদর পেতে ইচ্ছে করছে বুঝি? ইস, এখন আমি একটু ব্যস্ত আছি গিন্নি। প্রমিজ করছি রাতে অনেক আদর সোহাগ করব। তোর আদর সোহাগের গুষ্টি কিলাই বলে রাগে গজগজ করতে করতে কল কেটে দেয় রোজা। প্লেট ভর্তি খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয়। সে নিজে হাতে নিষ্প্রভের জন্য রান্না করেছিল। ভেবেছিল একসাথে খাবে। কিন্তু নিষ্প্রভ না আসায় মনক্ষুণ্ণ হয় তার। নিষ্প্রভের চাল চলন, আচার আচরণে রনক হোসেন সন্তুষ্ট নয়। এটা বেশ বুঝতে পারে রোজা। বাবাকে হাট করতে চায় না সে। এই বাড়িতে থাকা মানেই রনক হোসেনকে হাট করা। এটা ভেবেই রোজা লাগেজ গুছিয়ে নিয়ে একা একাই তালুকদার ভিলার উদ্দেশ্য রওনা হয়। অবশ্য রনক হোসেন কিছুতেই মেয়েকে একা ছাড়তে চাইছিলেন না। রোজা তাকে আশ্বস্ত করে তার কিছু হবে না। সে সেফলি পৌঁছে যাবে। তবুও নিজের মনকে শান্ত করতে পারেনি রনক হোসেন। রাস্তায় থাকাকালীন ক্ষণে ক্ষণে ফোন করে রোজার খোঁজ নিয়েছে। মেয়েটাকে যে বড্ড ভালোবাসেন তিনি। মেয়েটার কিছু হলে তিনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন না। ঘণ্টা দুয়েক পর রোজা তালুকদার ভিলায় পৌঁছায়। রোজাকে একা ফিরতে দেখে অবাক হন নাজিম তালুকদার। তিনি কিছুটা আন্দাজ করতে পারছেন রোজার একা ফেরার কারণ। ঝুমুর তালুকদার রোজার দিকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেয়। রোজা এক চুমুকে সম্পূর্ণ পানি শেষ করে মিষ্টি হাসি উপহার দেয়। শান্ত স্বরে বলে, ধন্যবাদ মা। বড্ড তৃষ্ণা পেয়েছিল। কিন্তু তুই একা ফিরলি যে। নিষ্প্রভ কোথায়? তোমার ছেলের কথা আর কি বলবো মা। যে কটা দিন ওই বাড়িতে ছিলাম, তোমার ছেলে 5 মিনিটের জন্যও বাড়িতে থাকেনি। বাবার সাথে ভালো করে দুটো কথা বলেনি। রাত 1টা-2টা নাগাদ বাড়ি ফিরেছে। আশেপাশের লোকেরা বাবাকে কথা শুনিয়েছে। বাবা হতাশায় ভুগছেন। ভাবছেন হয়তো মানসম্মান রক্ষার্থে মেয়েটাকে বিয়ে দিয়ে মেয়ের জীবনটা শেষ করে দিয়েছি। ওই বাড়িতে থাকলে বাবা আরও কষ্ট পেত। যার জন্য আমি চলে এসেছি। অবশ্য তোমার ছেলেকেও ইনফর্ম করেছি। দেখো তার কখন সময় হয় বাড়ি ফেরার। এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করব কিছুই বুঝতে পারি না। ছেলেটা তো এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, বিয়ে করেছে। এখন চাইলেও তো গায়ে হাত তুলতে পারি না। আমার আর ভালো লাগে না রে মা। ইচ্ছে করে সব অশান্তির অবসান ঘটিয়ে অনেক দূরে চলে যাই। তুমি টেনশন করো না মা। আমি দেখছি কি করা যায়। আর ভয় পেয়ে লেজ গুটিয়ে বসে থাকলে চলবে না। এবারে হয়তো মরব না হয় মারব। তবুও একটা মীমাংসা করেই ছাড়ব। গত হয় বেশ কিছুদিন। আরফান মৃধা হত্যার ইনভেস্টিগেশন চলছে পুরোদমে। কিন্তু কোনো কুলকিনারা পাচ্ছে না অফিসাররা। এই খুনি যেন তাদের থেকে 2 কাঠি উপরে। খুন করে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে। তার পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তায় খুঁজে পাচ্ছে না। নিষ্প্রভ ডেসপারেট হয়ে পড়েছে। উপরমহল থেকে অতি দ্রুত আরফান মৃধার কেস সলভ করার জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এরপর আবার রোজা তাকে ইগনোর করছে। সে আগ বাড়িয়ে কথা বলতে গেলে এমনভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে যেন সে তার ভাসুর লাগে। রোজার এহেন কার্যে ইগো হাট হয় নিষ্প্রভের। সে ডিসিশন নেয় রোজাকে তার সত্যিটা বলে দিবে। কিন্তু পরক্ষণেই ভাবে এতে ঝামেলা বাড়বে বই কমবে না। সে মাঝে মধ্যে আহত হয়ে বাড়ি ফেরে। রোজা যে ভীতু মেয়ে, দেখা যাবে কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়বে। এই ভয়ে আবার পিছিয়ে যায়। নিভরা বাড়িতে বলেছে সে তার ফ্রেন্ড নাতাশার বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে যাবে। রাতে পার্টি হবে শুনে নাজিম তালুকদার প্রথমে রাজি হয়নি। নিভরা নাতাশাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাদের বাড়িতে হাজির করে। নাতাশা বাধ্য হয়ে মিথ্যে বলে নিভরাকে তালুকদার ভিলা থেকে নিজেদের বাড়ি নিয়ে আসে। ঘড়ির কাঁটায় রাত 10টা বাজতেই নিভরা ইমনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিভরার পরনে স্লিভলেস ব্লাউজ, সাথে পাতলা ফিনফিনে শাড়ি, কানে ম্যাচিং দুল, হাতে ম্যাচিং চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক। সব মিলিয়ে একদম পুতুলের মতো লাগছে নিভরাকে। রানাব গাড়ি পাঠিয়েছে। নিভরা নাতাশার বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম আগাতেই মনে হয় যেন কেউ তাকে ফলো করছে।
নিভরার পা থেমে যায়। তড়িৎ গতিতে পেছনে ফিরে চায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে পুনরায় পা বাড়ায়। ভেতরে ভেতরে শঙ্কা বিরাজ করছে। নিভরা পুনরায় পা থামায়। হ্যান্ড ব্যাগ থেকে ফোন বের করে, উদ্দেশ্যে রানাবকে কল করার। নিভরা রানাবের নাম্বারে ডায়াল করতে উদ্যত হতেই মুখে মাস্ক পরিহিত কেউ একজন এসে নিভরার মুখে রুমাল চেপে ধরে। মুহূর্তের মধ্যেই নিভরা সেন্সলেস হয়ে মাস্ক পরিহিত লোকটার বক্ষমাঝে ঢলে পড়ে। রানাব খুন হয়েছে মানে? তুমি সঠিক খবর জানো তো প্রভাত? ইয়েস স্যার। কপালে ভাঁজ পড়ে নিষ্প্রবের। এই প্রথম তার নিজের কাছে নিজেকে একজন ব্যর্থ অফিসার মনে হচ্ছে। এখনো পর্যন্ত আরফান মৃধার কেসের কোনো দফারফা হল না, এরই মধ্যে আবার রানাবের খুন। নিষ্প্রভ হতাশ হয়ে বলে, রানাবের খুনের ব্যাপারে কিছু জানতে পেরেছ কি? জি স্যার। রানাবের সব ফ্রেন্ড ডিপার্টমেন্টে রয়েছে। তাদের ভাষ্যমতে গতকাল রানাবের এক ফ্রেন্ডের বার্থডে ছিল। রানাবের বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করার কথা ছিল, কিন্তু রানাব সেখানে যায়নি। পার্টিতে একটা মেয়ে ফ্রেন্ডেরও আসার কথা ছিল। সবাই ভেবেছে রানাব মেয়েটার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, যার দরুন তারা রানাবের কোনো খোঁজ করেনি। কিন্তু রাত পেরিয়ে সকাল হবার পরেও যখন রানাব নিখোঁজ ছিল, তখন তাদের মনে সন্দেহ জাগে। তারা রানাবের নাম্বারে কল করে, কিন্তু ফোন বেজে চলে, রিসিভ হয় না। সবাই চিন্তিত হয়ে পড়ে। পুলিশের সহায়তায় রানাবের লোকেশন ট্র্যাক করে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে পৌঁছে যায়। সেখানে গিয়েই তারা রানাবের লাশ দেখতে পায়। রানাব আর আরফান মৃধার খুন একইভাবে করা হয়েছে, সেই একই পদ্ধতি। রানাবও মৃত্যুর সময় ঠিক ততটাই কষ্ট পেয়েছে যতটা কষ্ট আরফান মৃধা পেয়েছিল। এবারেও খুনি কোনো প্রমাণ রেখে যায়নি। তার মানে রানাব আর আরফান মৃধার খুন একই ব্যক্তি করেছে। আরফান মৃধার খুনের সাথে রানাবের কোনো না কোনো কানেকশন তো ঠিকই আছে। স্যার, রানাবের ফ্রেন্ডরা বলছে তারা নাকি জানে এই খুনটা কে করছে। কই, ডাকো তাদের। প্রভাত রানাবের সব কটা ফ্রেন্ডকে নিয়ে আসে। তাদের মধ্যে থেকে রকি নামের ছেলেটা বলে উঠল, আমি $1,000,000 শিওর স্যার, খুনটা ওই মেয়েটাই করেছে। কোনো মেয়েটা? নিভরা, রানাবের গার্লফ্রেন্ড। গতকাল তাদের রুমডেটে যাওয়ার কথা ছিল। আমার মন বলছে নিভরাই রানাবের খুন করেছে। নিভরা নামটা শুনে কলিজা ছ্যাত করে উঠে নিষ্প্রবের। কণ্ঠনালী শুকিয়ে আসে। নিষ্প্রভ আমতা আমতা করে বলল, মেয়েটার ছবি আছে তোমাদের কাছে? ইয়েস স্যার। 1 মিনিট, দেখাচ্ছি আমি। নিষ্প্রভ মনে মনে প্রার্থনা করে যেন সে যেটা ভাবছে সেটা সত্যি না হয়। এটা যেন অন্য নিভরা হয়। নিষ্প্রভ ঠায় দাঁড়িয়ে রয়। ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে তার। রকি নিজের ফোনটা নিষ্প্রভের দিকে এগিয়ে দেয়। ভয়া কণ্ঠে বলে, স্যার, এই মেয়েটাই নিভরা। নিষ্প্রভের হাত থেকে ফোন নিচে পড়ে যায়। সর্বাঙ্গ কম্পিত হচ্ছে তার। চোখ দুটো আগুনের ন্যায় জ্বলজ্বল করছে। সহসা নিষ্প্রভ এসে রকির শার্টের কলার চেপে ধরে তেজি কণ্ঠে বলে, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কি করে নিভরা সম্পর্কে বাজে কথা বলার? তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলব আমি বলেই রকিকে এলোপাথারি থাপ্পড় মারতে শুরু করে। নিষ্প্রভের এই রূপ দেখে উপস্থিত সকলে হতচকিত হয়ে যায়। প্রভাত দৌড়ে এসে রকির থেকে নিষ্প্রভকে ছাড়িয়ে নেয়। শান্ত স্বরে বলে, প্লিজ স্যার, কন্ট্রোল ইউরসেলফ। ছেলেগুলোকে চলে যেতে বল প্রভাত। প্রভাত এসে শান্ত স্বরে বলল, তোমরা এখন আসতে পারো। ইনভেস্টিগেশন চলছে, প্রয়োজন হলে পরে তোমাদেরকে আবার ডেকে নিব। থ্যাংক ইউ স্যার বলে সবাই ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। প্রভাত নিষ্প্রভের দিকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেয়। ক্ষীণ স্বরে বলে, মেয়েটা কে স্যার? মেয়েটার ছবি দেখে এত রিয়্যাক্ট কেন করলেন? মেয়েটা আমার বোন প্রভাত, আমার আপন মায়ের পেটের বোন। আমি এই হাত দিয়ে আমার বোনটাকে কোলে পিঠে করে মানুষ করেছি। কিন্তু আমার বোন যে এত নিচে নেমে গিয়েছে, এটা আমি ভাবতেও পারছি না। শেষ পর্যন্ত রুমডেট।
ছি ছি, মুখে বলতে বাধছে আমার। বাবা যদি জানতে পারে নিশ্চিত হার্ট অ্যাটাক করবেন। নিভরা ম্যামকে তো ইন্টারোগেট করতেই হবে স্যার। তুমি ঝিনুককে নিয়ে আমাদের বাড়িতে যাও। নিভরার সাথে আলাদাভাবে কথা বলো। ইয়েস স্যার। কক্ষ জুড়ে পিনপতন নীরবতা কাজ করছে। নিভরা থ হয়ে বসে রয়েছে। মেঝেতে দৃষ্টি সীমাবদ্ধ তার। আখিদয় বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। রানাবের মৃত্যুর খবরে সে যেন পাথরে পরিণত হয়েছে। রানাবকে বড্ড ভালোবাসত সে। ভালোবাসার প্রমাণ দিতে নিজেকে বিলিয়ে দিতেও চেয়েছিল। কিন্তু কি থেকে কি গেল। প্রভাত নিভরার দিকে তাকিয়ে রিল কিয়ৎক্ষণ। এত মিষ্টি চেহারার একটা মেয়ে ক্রাইমের সঙ্গে যুক্ত। এটা মানতে কষ্ট হচ্ছে তার। সে বুঝে উঠতে পারল না কষ্টের কারণ। প্রভাত পকেট থেকে নিজের রুমাল বের করে নিভরার হাতে দেয়। নরম কণ্ঠে বলে, চোখের পানি মুছে নিয়ে প্লিজ আমাদের সাথে কোঅপারেট করুন ম্যাম। নতুবা আমরা আপনাকে ডিপার্টমেন্টে নিয়ে যেতে বাধ্য হব। নড়েচড়ে বসে নিভরা মেঝেতে দৃষ্টি রেখে বলে, বলুন কি জানতে চান। রানাবের ফ্রেন্ডরা বলছে খুনটা আপনি করেছেন। এটা কি সত্যি? রানাবকে আমি ভালোবাসতাম। আমার ভালোবাসার মানুষকে আমি কেন খুন করব অফিসার? আপনাদের তো গতকাল রুমডেটে যাওয়ার কথা ছিল তাই না? থমকায় নিভরা। সরাসরি প্রভাতের চোখে চোখ রাখে। ভিজে যাওয়া গলায় বলে, হ্যাঁ ছিল। এই ব্যাপারে আপনার বাড়ির কেউ জানত? না। আমি বাড়িতে মিথ্যা বলে আমার ফ্রেন্ড নাতাশার বাড়ি গিয়েছিলাম। সেখানে থেকেই রানাভের সাথে মিট করার কথা ছিল। আমি রেডি হয়ে বেরো হয়েছিলাম। কিন্তু কয়েক কদম এগিয়ে যেতেই কেউ একজন পেছনে থেকে এসে রুমাল দিয়ে আমার মুখ চেপে ধরে। এরপর আর কিছুই মনে নেই আমার। যখন সেন্স আসে তখন আমি নিজেকে আমার নিজের বিছানায় পাই। আপনি কি লোকটাকে দেখেছিলেন? না। মেয়েটার মুখে মাস্ক পরা ছিল। 1 মিনিট। 1 মিনিট। মেয়ে মানে? আপনি বলতে চাইছেন মাস্ক পরিহিত লোকটা মেয়ে ছিল? ইয়েস স্যার। আপনি এতটা শিওর হয়ে কিভাবে বলেছেন? কারণ মেয়েটার হাতের নখগুলো লম্বা লম্বা ছিল। আর হাতটাও সফট ছিল। যেরকমটা মেয়েদের হাত হয়। প্রভাতের কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হয়। প্রভাত নিভরার হাত থেকে ছো মেরে রোমাল খানা ছিনিয়ে নেয়। কপালের ঘাম মুছে মনে মনে বলে, ও মাই গড। তার মানে আরফান মৃধার খুন। রানাবের খুন কোনো পুরুষ মানুষ করেনি। একটা মেয়ে করেছে। কিন্তু কে এই মেয়ে? যে কিনা ইন্টেলিজেন্স অফিসারদের ঘোল খাইয়ে ছাড়ছে। বউ। একটা চুমু দে। খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ি। রোজা ড্রেসিং টেবিলের সামনে টুলের উপর বসে চুল আঁচড়াতে ব্যস্ত ছিল। আকস্মাৎ নিষ্প্রভের পুরুষালী কণ্ঠস্বর শুনে পেছনে ফিরে তাকায়। নিষ্প্রভ বিছানায় আধশোয়া অবস্থায় রয়েছে। গায়ে ধূসর রানা শার্ট। উপরের 3টা বোতাম খোলা। হাতা গোটানো রয়েছে। ঠোঁটে দুষ্টু হাসি দেখে রাগে সর্বাঙ্গ কম্পিত হয় রোজার। রোজা ধপ করে ওঠে বসে। নিষ্প্রভ কিছু বুঝে ওঠার আগেই ক্ষুধার্ত বাঘিনীর ন্যায় নিষ্প্রভের উপর ঝাঁপিয়ে পড়ে। নিষ্প্রভের বুকে এলোপাথারি কিল ঘুষি দেয়। কণ্ঠে ক্ষোভ নিয়ে বলে, সারাদিন ববের কথা মনে ছিল না তোর? এখন রাতে ববের কথা মনে পড়ছে। নিষ্প্রভ রোজার দুহাত নিজের শক্ত পুরুষালী হাত দ্বারা আবদ্ধ করে নেয়। রোজার কপালে আলতো চুমু দিয়ে বলে, সারাদিনই ববের কথা মনে পড়ে। তবে রাতে একটু বেশিই মনে পড়ে। এখন কথা না বাড়িয়ে ঝটপট চুমু দে তো। ঘুম পাচ্ছে আমার। চুমু এক প্রকার সুষম খাদ্য। তোর উচিত আমাকে বেশি বেশি সুষম খাদ্য দেওয়া। আহা কি নিঃসংকোচ আবেদন। বউ একটা চুমু দে। যেন চুমু হাতের মোয়া। চাইলেই পাওয়া যায়। নিষ্প্রভ তালুকদারের কাছে চুমু হাতের মোয়াই। তোর ধারণাও নেই নিষ্প্রভের জন্য কত মেয়ে পাগল। নিষ্প্রভ যদি চায় মেয়েরা শুধু তাকে চুমুই দিবে না, ফ্রিতে বাবা হওয়ারও সুযোগ করে দিবে। তো সারাদিন পরে আমার কাছে এসেছ কেন? সেসব মেয়েদের কাছে যাও। বউয়ের অনুমতি নিয়ে কিছু করলে বোধহয় পাপ হবে না। তুই যদি বলিস অবশ্যই যাব।
রোজা নিষ্প্রভের বুকের উপর চড়ে বসে এক হাতে গাল চেপে ধরে জ্বলন্ত চোখ নিয়ে বলে, তোর অনেক বাদরামি সহ্য করেছি নিষ্প্রভ, কিন্তু তাই বলে ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে ফষ্টিনষ্টি করে বেরাবি? এটা আমি একদমই বরদাস্ত করব না। একদম জানে মেরে ফেলব। নিষ্প্রভ রোজার এমন বাঘিনী রূপ দেখে হতভম্ব হয়ে যায়। সহসা সে রোজার চোখে চোখ রাখে। রোজার চোখ থেকে যেন অগ্নুৎপাত হচ্ছে। যে চোখে না আছে কোনো প্রেম, না কোনো ভালোবাসা, না কোনো সেন্টিমেন্ট, আছে শুধু প্রতিশোধ। কিন্তু রোজার মতো একটা সহজ সরল মেয়ের চোখে প্রতিশোধের আগুন জ্বলার কারণটা ঠিক বুঝে উঠতে পারল না নিষ্প্রভ। নিষ্প্রভ চট করে রোজার ডান গালে চুমু খায়। মুহূর্তের মধ্যেই রোজা লজ্জায় লাল হয়ে যায়। সন্তর্পণে নিষ্প্রভের থেকে সরে আসে। রোজার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ দেখে যেন নিষ্প্রভের নব্য প্রেমের সূচনা হয়। ইদানিং নিষ্প্রভ বুঝতে পারে এতগুলো বছর পরে তার প্রেমের ফুল ফুটেছে। রোজার জন্য তার মনে একটা সফট কর্নার তৈরি হয়েছে। সারাদিন দৌড় ঝাঁপ মারামারি করে এসে রোজার মায়াবী মুখখানি দেখলে যেন নিমিষেই তার সমস্ত খারাপ লাগা দূর হয়ে যায়। রোজার কোমল হাতের একটু স্পর্শ পেলেই যেন সে 18 বছরের টগবগে যুবক হয়ে যায়। তার মতো মায়া মহব্বতহীন পুরুষের মনেও অনুভূতি জাগ্রত। রোজার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে 1000 বছর বাঁচার স্বাদ জাগে। কিন্তু সে যে পেশায় নিয়োজিত রয়েছে, সেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই। যখন তখন তার মৃত্যু ঘটতে পারে। নিষ্প্রভ চায়নি নিজের অনিশ্চিত জীবনের সাথে নিজেকে জড়াতে। কিন্তু কখন যে রোজা নামটা তার রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে সেটা নিজেও টের পায়নি। নিষ্প্রভ নিজের কলার ঝেড়ে নেয়। মনে মনে বলে, যৌবন নামক গাছে প্রথমবার প্রেমের ফুল ফুটেছে। সেই ফুল ছাগলে খেয়ে ফেলার আগেই গিন্নিকে মনের কথাটা জানিয়ে দিতে হবে। না হলে দেখা যাবে ছাগল ফুলসহ গাছটায় খেয়ে ফেলেছে। নিষ্প্রভ কথাটা বলার জন্য উদ্যত হয়। কিন্তু তার হাত পা কম্পিত হচ্ছে। গলা শুকিয়ে আসছে। ঠিক যেমনটা অপরাধীদের হয়। রোজাকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সে এমন অপরাধ জনমভর করতে চায়। আর শাস্তিস্বরূপ রোজার মনের কারাগারে একটু জায়গা চায়। নিষ্প্রভটি টেবিলের উপর থেকে পানি নিয়ে গলা ভিজিয়ে নেয়। রোজার চোখে চোখ রেখে বলে, গিন্নি, আজকে তোকে আমি আমার জীবনের একটা বড় সত্যি জানাতে চাই। তোর কি এই অধমের জন্য 2 মিনিট সময় হবে? এই রাতদুপুরে তোর ঢং দেখার সময় নেই আমার। যা বলবি তাড়াতাড়ি বল। আমি একজন ইন্টে বাকিটা বলার আগেই কর্কশ শব্দে নিষ্প্রভের ফোন বেজে ওঠে। নিষ্প্রভ পকেট থেকে ফোন বের করে দেখে ফোনের স্ক্রিনে প্রভাত নামটা জ্বলজ্বল করছে। নিষ্প্রভ দ্রুত কদমে হেঁটে বেলকনিতে চলে আসে। কল রিসিভ রেখে রূঢ় কণ্ঠে বলে, বউয়ের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। এখনই তোমার কল করতে হলো? ননসেন্স একটা। সরি টু সে স্যার, বউ যখন আপনার তখন সারা জীবন পাবেন প্রেম করার জন্য। কিন্তু অপরাধী হাতের নাগালের বাইরে চলে গেলে আর পাবেন না। যে মেয়েটা রাস্তায় নিভরা ম্যামকে সেন্সলেস করেছিল, সেই মেয়েটার সন্ধান পাওয়া গিয়েছে। মেয়েটা শহর ছাড়ার প্ল্যান করেছে। আপনি যত দ্রুত সম্ভব চলে আসুন। আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ওকে, তোমরা যাও। আমি এক্ষুনি আসছি বলে নিষ্প্রভ রুম থেকে বের হতে গেলেই তার শার্টে টান পায়। নিষ্প্রভ তড়িৎ গতিতে পেছনে ফেরে। রোজা এক হাতে তার শার্ট ধরে রেখেছে, অন্য হাতে খাবারের প্লেট। নিষ্প্রভ কিছু বলার আগেই রোজা তার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কোথায় যাচ্ছ? আমার আর্জেন্ট একটা কাজ পড়ে গিয়েছে। একটু বের হচ্ছি গিন্নি। মাত্রই তো বাসায় ফিরলে। এখন আবার কি কাজ? আমি ফিরে এসে তোকে সবটা বলবো। এভাবে সংসার হয় না নিষ্প্রভ ভাই। তোমার জন্য একটা মানুষ যে এখনো না খেয়ে বসে রয়েছে, সেদিকে তোমার কোনো খেয়াল নেই। তুমি আছো তোমার আর্জেন্ট কাজ নিয়ে। তোমার জীবনে আমার জায়গাটা ঠিক কোথায় বলতে পারো নিষ্প্রভ ভাই? নিষ্প্রভ রোজার দিকে এগিয়ে আসে। সহসা রোজার একটা হাত তার বুকের বা পাশে রাখে। শান্ত স্বরে বলে, তোর অবস্থানটা আমার ঠিক এইখানে। রোজা এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয়।
অতঃপর ভেজা গলায় বলে, যে নিজে থেকে থাকতে না চায় তাকে কালো জাদু করেও আটকে রাখা যায় না। তুমি যাচ্ছ যাও, তবে অন্তত রাতের খাবারটা খেয়ে যাও। নিষ্প্রভ দ্বিমত করে না। রোজার হাত থেকে খাবারের প্লেট নিয়ে এক লোকমা খাবার মুখে তুলতে উদ্যত হতেই রোজা খপ করে নিষ্প্রভের হাত ধরে ফেলে। আহ্লাদী স্বরে বলে, ঘরে বউ থাকতে নিজে হাতে খাবে কেন? আমি খাইয়ে দিচ্ছি বলে রোজা পরম যত্নে নিষ্প্রভকে খাইয়ে দেয়। খাওয়া শেষে নিজের শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে দেয়। নিষ্প্রভ মুচকি হেসে বেরিয়ে যায়। মনে মনে বলে, গিন্নির আজ হঠাৎ এত স্বামী ভক্তির কারণ কি? গতকালও তো ডিভোর্সের কথা তুলেছিল, কিন্তু আজ হঠাৎ এত প্রেম, এত ভালোবাসা। ক্রিমিনালদের মন বোঝার থেকে ঘরের বউয়ের মন বোঝা কঠিন। গিন্নির পারদে পারদে রহস্য লুকিয়ে রয়েছে। পুরোটাই রহস্যময়ী নারী। আমি কারোর খুন করিনি স্যার। আমি শুধু নিভরা মেয়েটাকে সেন্সলেস করে খুব সাবধানে তালুকদার ভিলায় পৌঁছে দিয়ে এসেছিলাম। এই সামান্য কাজের জন্য আমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। সামান্য কটা কাটার জন্য তুমি এমন একটা জঘন্য কাজ করলে। আমি বাধ্য ছিলাম স্যার। আমার বোন হসপিটালে অ্যাডমিট। প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বোনের অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। এত বড় পৃথিবীতে আমার বোনের আপন বলতে আমি ছাড়া কেউ নেই। আমি অনলাইন প্ল্যাটফর্মে আমার বোনের অসুস্থতার কথা জানিয়েছিলাম। হুট করেই একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে। একজন পুরুষ জানান, তিনি আমাকে টাকাটা দিবেন, বরং আমার প্রয়োজনের তুলনায় বেশি টাকা দিবে, কিন্তু বিনিময়ে তাকে এই ছোট কাজটা করে দিতে হবে। টাকাটার অনেক বেশি প্রয়োজন ছিল আমার, তাই আমি আর দ্বিমত করিনি। নিষ্প্রভ ভ্রু কুঁচকে মেয়েটার পানে যায়। মেয়েটা ভীত তটস্থ হয়ে ওঠে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বলে, আমি সত্যি বলছি স্যার। ও হ্যাঁ, আরও একটা কথা মনে পড়েছে। লোকটা আমাকে এটাও বলেছিল মেয়েটার নাকি খুব বিপদ। আমি এই সামান্য কাজটা করে দিল তার জীবনটা বেঁচে যাবে। কিন্তু কে জানত মেয়েটাকে বাঁচাতে গিয়ে আমি নিজে ফেঁসে যাব। নিষ্প্রভ চিন্তিত হয়ে পড়ে মনে মনে বলে, সত্যিই তো। নিভরাকে যদি তখন সেন্সলেস করা না হতো, তাহলে তো আমার বোনটার জীবন নরক থেকে যেত। এই রানাভের ব্যাপারে যতটা জেনেছি, এই ছেলে সুবিধার নয়, ক্যারেক্টারলেস, লুচার ছেলে। আমার বোনটা অনেক বড় সর্বনাশের হাত থেকে বেঁচেছে। আমি ভাই হয়েও আমার বোনের বিপদ আজ করতে পারিনি। তাহলে একজন অজ্ঞাত ব্যক্তি কিভাবে বুঝতে পারল? সে কি আমাদের পরিচিত কেউ? এই কেসের সাথে অজ্ঞাত ব্যক্তির কি কোনো কানেকশন আছে? অনেকগুলো প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে, যার উত্তর একমাত্র অজ্ঞাত ব্যক্তিটাই দিতে পারবে। নিষ্প্রভ চেয়ার টেনে বসে শান্ত স্বরে মেয়েটার দিকে প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কি ওই লোকটাকে দেখেছ? লোকটার কোনো স্কেচ করাতে পারবে? লোকটা মুখোশ পরে ছিল, একদম আপাদমস্তক ঢাকা ছিল। হাতের একটা নখ পর্যন্তও দেখতে পাইনি। এমনকি লোকটা টাকা দেওয়ার সময় একটা কোথাও বলেনি। ভারী অদ্ভুত লোকটা। নিষ্প্রভ কিছু বলার আগেই প্রভাত বলে উঠল, স্যার কেস তো পুরাই পাইলস হয়ে গিয়েছে দেখছি। এতক্ষণ ভাবছিলাম খুন দুইটা কোনো মেয়ে করেছে, এখন আবার একজন পুরুষের আগমন ঘটল। স্যার এমনও তো হতে পারে এই লোকটা নিভরা ম্যামকে ভালোবাসে। নিভরা ম্যামের ব্যাপারে সমস্ত খবরাখবর রাখে। এই মেয়েটা যখন নিভরা ম্যামকে সেন্সলেস করে নিয়ে আসে, তখন ওই অজ্ঞাত ব্যক্তি রানাভের সাথে যায়, আর সুযোগ বুঝে রানাভকে মেরেও দেয়। প্রভাত প্লিজ তুমি বারবার রানাভের সাথে নিভরাকে টেনে এনো না। শুনতে খুব খারাপ লাগছে। নিভরা বোন হয় আমার, চাইলেও তো আর ঘৃণা করতে পারছি না। স্যার আমার মনে হয় রিজাইন করা উচিত। এটা তুমি কি বলছো নিষ্প্রভ? পরপর তিনটা খুন হয়ে গেল। প্রথমে আরফান, দ্বিতীয় রানাভ আর তৃতীয় রহিমা বেগম। প্রকাশ্য দিবালোকে পশুপাখি হত্যার মতো মানুষ হত্যা করা হচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। এটা অনেক বড় ব্যর্থতা আমার জন্য। এই ব্যর্থতা শুধু তোমার একার নয় নিষ্প্রভ, গোটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ব্যর্থতা।
খুনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। তিনটা খুন করেছে। একদম নিখুঁত পরিকল্পনা। সামান্যতম ভুল করেনি। কিন্তু অপরাধী যতই শক্তিশালী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হোক না কেন, ধরা তাকে পড়তে হবেই। তিনটা খুন হয়ে গিয়েছে। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, এই নিষ্প্রভের জান থাকতে আর একটা খুনও সে হতে দিবে না। ফরেন্সিক রিপোর্ট থেকে কিছু জানা গিয়েছে কি? ইয়েস স্যার। রহিমা বেগম ডায়াবেটিসের রোগী ছিলেন। ভুল ঔষধ ইনজেক্টের কারণে তার মৃত্যু হয়েছে। গতকাল তার মেয়ের বার্থডে ছিল। তিনি নিজ বাড়িতে একটা পার্টির অ্যারেঞ্জ করেছিলেন। পার্টিতে অসংখ্য মানুষের সমাগম ছিল। ব্যাস খুনি চোখ বুঝে কোপ মেরে দিয়েছে। এ সবটা আমি প্রভাতের মুখে শুনেছি। আমি ভেবেছি একবার রহিমা বেগমের বাড়িতে গিয়ে সবটা সরেজমিনে দেখে আসব। ওকে যাও। ইয়েস স্যার বলে নিষ্প্রভ রহিমা বেগমের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রহিমা বেগমের বাড়িতে প্রবেশ করা মাত্রই নিষ্প্রভের নাসিকায় একটা স্মেল ভেসে আসে। পা থেমে যায় নিষ্প্রভের। নিষ্প্রভ শ্বাস টানে। মনে মনে বলে, স্মেলটা বড্ড পরিচিতি লাগছে। হ্যাঁ, এটা তো আমার গিন্নির গায়ের ঘ্রাণ। কিন্তু গিন্নি এখানে আসবে কি করে? ইদানিং কি যে হয়েছে আমার। সব জায়গায় গিন্নি বিচরণ করছে। বড্ড জ্বালিয়ে মারছে মেয়েটা। আমার অ্যাটেনশন নষ্ট করছে। এজন্য আজ রাতে তোকে চরম মূল্য দিতে হবে গিন্নি। নিষ্প্রভ পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজেও তেমন কিছু পায় না। বাড়ির সদস্যদের ইন্টারোগেট করেও কোনো লাভ হয় না। শেষে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে। পার্টিতে উপস্থিত সকলের মধ্যে একটা অবয়ব দেখে ললাট জুড়ে বিস্তর ঘাম সৃষ্টি হয়। নিষ্প্রভ বৃদ্ধাঙ্গুল দিয়ে ললাটের ঘাম মুছে নেয়। দাঁতে দাঁত চেপে বলে, তিনটা খুন তাহলে ওই করেছে। লাভ ল্যাঙ্গুয়েজ পর্ব ২০। নুজাইফা নুন। রোজা ৩টা খুন না ৯টা খুন করেছে। যদিও রানাপ আমার টার্গেটে ছিল না, কিন্তু রানাপ নিভরার সাথে সেটাই করতে যাচ্ছিল। যেটা আমার, বাকিটা বলতে পারে না রোজা। গলা আটকে আসে। নিঃশ্বাস ভারী হয়ে যায়। আখিদয় টলমল করে ওঠে। ডক্টর ধ্রুব রোজার ডান হাত থেকে একটা গুলি বের করে ট্রেতে রাখেন। হাতে ব্যান্ডেজ করে দিয়ে রাশভারী কণ্ঠে বলে, দেখ রোজা, অনেক ব্লিডিং হয়েছে তোর। ক্ষতটা এখনো তরতাজা রয়েছে। এখন কথা না বাড়িয়ে একটু রেস্ট নে। আজ না হয় কাল শরীরের ক্ষত ঠিকই সেরে যাবে। কিন্তু আজ ১০ বছর মনের মধ্যে যে ক্ষত বয়ে নিয়ে চলেছি, সেই ক্ষত যে কখনোই ঠিক হবার নয় ধ্রুব ভাই। তাই আপাতত মনের ক্ষতের সাথে সাথে শরীরের ক্ষতটাও তাজা থাকুক। আজকের রাতটা তুই এখানেই থেকে যা। সকালে বাড়ি চলে যাস। তোর ভয় নেই। এটা আমার সিক্রেট জায়গা। একটা কাক পক্ষীও তোর অবস্থান টের পাবে না। রোজা এক লাফে খাট থেকে নেমে যায়। শান্ত স্বরে বলে, আমাকে যত দ্রুত সম্ভব মীর প্যানেলে ফিরতে হবে। বাবা, দিদা দুজনকেও ঘুমের ঔষধ খাইয়ে রেখে এসেছি। তবে নিষ্প্রভ ভাইকে নিয়ে বিশ্বাস নেই। বাই অ্যানি চান্স নিষ্প্রভ ভাই যদি বাড়িতে গিয়ে দেখে এত রাতে আমি বাড়িতে নেই, তাহলে নিষ্প্রভ ভাইয়ের মনে সন্দেহের দানা বাঁধবে। আমি মিশন কমপ্লিট করতে পারব না। আমি চাইছি না এই মুহূর্তে কেউ আমার ব্যাপারে কিছু জানুক। তুই যেটা করছিস একদমই ঠিক করছিস না রোজা। রক্ত নিয়ে আর কতদিন খেলবি? তোর বয়সী মেয়েটা খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে ফিরছে, স্বামী সন্তান নিয়ে সংসার করছে, মানুষের মন নিয়ে খেলছে। আর তুই খেলছিস রক্ত নিয়ে। এভাবে আর কত? এবার অন্তত একটু নিজেকে নিয়ে ভাব। সুস্থ, সুন্দর, স্বাভাবিক একটা জীবন লিড কর। ৯টা খুন করেছি আমি। তোমার কি মনে হয় আইন আমাকে ছেড়ে দিবে? ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আমাকে পাগলা কুত্তার মতো হন্যে হয়ে খুঁজছে। একবার যদি আমার সম্পর্কে তারা বিন্দুমাত্র জানতে পারে, এনকাউন্টারে মারা পড়ব আমি। অবশ্য জীবনের মায়া তো সেদিনই ত্যাগ করেছি, যেদিন চোখের সামনে মা, বোনকে মরতে দেখেছি। বিশ্বাস করো ধ্রুব ভাই, আমি খুনি হতে চাইনি। কিন্তু এই সমাজ আমাকে খুনি হতে বাধ্য করেছে। অন্য মেয়েদের মতো আমারও একটা সংসারের স্বপ্ন ছিল, যেখানে স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি,
ননদ, দেবর থাকবে। ভাগ্যক্রমে একটা সংসারও পেয়েছি। কিন্তু আমি আমার শেষ পরিণতি জানি। তাই আর মিছে মিছে সংসারের মায়ে জড়াতে যাইনি। আমি তোর কাছে তার জোর করছি রোজা। তুই প্লিজ এই পথ থেকে ফিরে আয়। রক্ত নিয়ে খেলা বন্ধ কর। রায়হান চৌধুরীকে খুনের মধ্যে দিয়ে আমার রক্তের খেলার পরিসমাপ্তি ঘটবে। এরপর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে গিয়ে আমি স্যারেন্ডার করব। আমার সমস্ত অপরাধ স্বীকার করব। আদালত আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে গ্রহণ করব। তুই কত সহজে সবটা বলে দিলুই। একটা বারও আমার কথাটা ভেবে দেখলি না রোজা। আমি তোমার চোখের ভাষা বুঝি ধ্রুব ভাই। আমি জানি তুমি আমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসো। আমিও তোমাকে বিশ্বাস ভরসা করি। তুমিই একমাত্র ব্যক্তি যে আমার আসল সত্যিটা জানে। আমাকে কতবার প্রাণে বাঁচিয়েছ। গুলি খেয়ে কোনো হসপিটালে যেতে পারি না। ছুটে আসি তোমার কাছে। তুমি কত সহজে আমাকে বাঁচিয়ে নাও। আমাকে অনেকভাবে হেল্প করছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ ধ্রুব ভাই। কিন্তু তুমি যেটা চাচ্ছ সেটা কখনোই সম্ভব নয়। আমি একজন খুনি ধ্রুব ভাই। আমি যা করেছি আমার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলেও কম হয়ে যাবে। তুমি আমাকে পাওয়ার আশা করো ধ্রুব ভাই। তুমি একজন ডক্টর। দেখতেও সুন্দর। তোমার জন্য মেয়ের অভাব হবে না ধ্রুব ভাই। তুমি শুধু শুধু মরীচিকার পেছনে ছুটে সময় নষ্ট করো না। ধ্রুব প্রত্যুত্তরে কিছু বলে না। ঠায় দাঁড়িয়ে থাকে। রোজা দীর্ঘশ্বাস ফেলে ধ্রুবর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঈশিতা জামান একজন মেকআপ আর্টিস্ট। বাসায় একাই থাকেন। বিগত কিছুদিন যাবৎ তার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। তার উপর সার্বক্ষণিক নজর রাখছে। মাঝে মধ্যে বাসায় কালো ছায়া রক্ত কাটা হাত পা দেখতে পান। সারাক্ষণ ভীত তটস্থ হয়ে থাকেন ঈশিতা জামান। এমনকি তার পার্লারে যাওয়াও বন্ধ হয়ে যায়। কিন্তু ঘরে বসে থাকলেও তো তার পেট চলে না। উপান্তর না পেয়ে ঈশিতা জামান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে যান। তাদেরকে সবটা খুলে বলেন। তার কিছু হবে না বলে নিষ্প্রভ তাকে আশ্বাস দেন। প্রভাত সার্বক্ষণিক নজর রাখে ঈশিতা জামানের উপর। ঈশিতা জামান পার্লার থেকে বাসায় ফিরছিলেন। যদিও নিষ্প্রভ তাকে বারবার নিষেধ করেছিল সে যেন একা বের না হন। কিন্তু ঈশিতা জামান নিষ্প্রভের কথা আমলে না নিয়ে একা একাই বেরিয়ে পড়েন। আকস্মাৎ মাঝরাস্তায় তার গাড়ি খারাপ হয়ে যায়। ঈশিতা জামান গাড়ি থেকে বের হতেই হাওয়ার গতিতে রোজা ছুটে আসে। ঈশিতা জামান কিছু বুঝে ওঠার আগেই তার ঘাড়ের কাছে সূচ জাতীয় কিছু একটা বিধিয়ে দেও। মুহূর্তের মধ্যেই ঈশিতা জামান পিছালা রাস্তায় মুখ থুবড় পড়ে যান। ঈশিতা জামান একা বের হয়েছে শোনা মাত্রই ঈশিতা জামানের লোকেশন ট্র্যাক করে নিষ্প্রভ বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু ঈশিতা জামান অবধি পৌঁছাতে তার অনেক দেরি হয়ে যায়। নিষ্প্রভ এসে দেখে ঈশিতা জামান মারা গিয়েছে। ড্রাইভারকে জিজ্ঞেস করতেই তিনি সবটা খুলে বলেন। রোজা তখনও বেশি দূর যায়নি। নিষ্প্রভ রোজার পিছু নেয়। বারবার রোজাকে স্যারেন্ডার করতে বলে। কিন্তু রোজা নিষ্প্রভের কথা আমলে নেয় না। উপান্তর না পেয়ে নিষ্প্রভ রোজার হাতে গুলি করে দেয়। রোজা তৎক্ষণাৎ হাত চেপে ধরে মৃদু আর্তনাদ করে উঠে। ঠিক তখনই একটা গাড়ি এসে রোজার সামনে দাঁড়ায়। চোখের পলকেই গাড়ি মিলিয়ে যায়। নিষ্প্রভ দুহাতে নিজের মাথার চুল খামচে ধরে দাঁতে দাঁত চেপে বলে, ড্যাম ইট। আর একটু হলেই খেল খতম হয়ে যেত। হুট করে কোথা থেকে যে গাড়িটা আসলো। এই নিয়ে চারটা খুন হয়ে গেল। একটা কেসও সলভ করতে পারলাম না। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে থাকাটাই উচিত নয় আমার। শুধু শুধু সরকারের টাকা বসে বসে খাচ্ছি। নিষ্প্রভ বার কয়েক শ্বাস টানে। ততক্ষণে প্রভাত চলে এসেছে। সে এসে হাঁফাতে হাঁফাতে বলল, আরও একটা খুন। এসব কি হচ্ছে স্যার? খুনি একদম আমার হাতের নাগালে ছিল। আমি হাতে গুলিও করেছি। হুট করে কোথা থেকে একটা গাড়ি এসে তাকে তুলে নিয়ে গেল। খুনি ছেলে না মেয়ে স্যার? বোঝা যাচ্ছে না। ডিসগাইসে ছিল। তবে যেই হোক না কেন এবার তাকে ঠিকই খুঁজে বের করতে পারব। তার হাতে যেহেতু গুলি লেগেছে সেহেতু লোকটা নিশ্চয় ট্রিটমেন্টের জন্য কোনো না কোনো হসপিটালে যাব। কাছেপিঠে যতগুলো হসপিটাল আছে সবগুলো হসপিটালে গিয়ে খোঁজ নিতে হবে।
কোনো না কোনো হসপিটালে ঠিকই যাবে। ঠিক আছে স্যার। সবগুলো হসপিটাল তন্নতন্ন করে খুঁজেও কিছু পায় না নিষ্প্রভ। বড্ড ক্লান্ত লাগছে তার। শরীর মন দুটোই হাঁপিয়ে উঠেছে। এই মুহূর্তে তার রোজার সান্নিধ্য প্রয়োজন। একমাত্র রোজার হাসি মুখখানি পারবে তার এই অস্থিরতা দূর করতে। নিষ্প্রভ হতদন্ত হয়ে তালুকদার ভিলায় ছুটে আসে। নিজ কক্ষে পৌঁছাতেই চক্ষু চড়গাছ হয়ে যায় তার। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ ছেড়ে আমি গু খাওয়া পাঙ্গাস মাছই বেছে নিলাম। তুমি কি আমাকে সারাজীবন পাঙ্গাস মাছ রান্না করে খাওয়ানোর দায়িত্ব নিবে? ধুর বাল! এটা কোনো প্রপোজ হলো? বিরক্তি নিয়ে বলে নিষ্প্রভ। রাগে সমস্ত শরীর জ্বলছে তার। হসপিটাল থেকে হতদন্ত হয়ে ছুটে এসেছিল রোজাকে বুকে জড়িয়ে নিজেকে শান্ত করতে। কিন্তু কক্ষে প্রবেশ করে রোজার দেখা মেলে না। নিষ্প্রভ সারা বাড়ি তন্নতন্ন হয়ে খোঁজে। কিন্তু কোথাও রোজাকে পায় না নিষ্প্রভ। অগত্যা নিষ্প্রভ ঝুমুর তালুকদারের দরজার কড়া নাড়ে। ঝুমুর তালুকদার সবে বিছানায় গা এলিয়ে দিয়েছে। নিষ্প্রভের হাঁক শুনে তড়িৎ বেরিয়ে আসেন তিনি। চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে বাবু? আমার গিন্নি কোথায়? আশ্চর্য! বউটা তোর বাবু আমার নয়। আমি কিভাবে বলবো তোর বউ কোথায়? এখন মজা করার সময় নয় মা। আমি পুরো বাড়ি খোঁজ করেছি। প্রত্যেকটা কোণা, প্রত্যেকটাই। কিন্তু কোথাও গিন্নি নেই। থাকার কোথাও নয়। বিয়ে করেছিস অথচ বউয়ের খোঁজ খবর রাখিস না। এরকম হলে কোনো মেয়ে থাকবে তোর সাথে? রোজা ভালো মেয়ে বলে এতগুলো দিন তোর সাথে থেকেছে। রোজার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কবেই তোর মুখে জামা ঘষে দিয়ে চলে যেত। তুমি আমার মা নাকি ঘষেটি বেগম? আমি মরছি আমার গিন্নির জ্বালায়। আর তুমি ঠাট্টা মশকরা করছ। হাতি বিপাকে পড়লে বিড়ালেও লাথি মারে। তোর বউ তুই খোঁজ কর। প্রয়োজনে থানা পুলিশ কর। তবু আমাকে জ্বালাস না বাবু বলেই ঝুমুর তালুকদার নিষ্প্রভের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। হতাশ হয় নিষ্প্রভ। কি করবে বুঝে উঠতে পারে না। নিষ্প্রভ বার কয়েক রোজার নাম্বারে কল করে। কিন্তু ফোন সুইচ অফ। অগত্যা নিষ্প্রভ রোনক হোসেনকে কল করে। তার ফোনও বেজে চলছে। কিন্তু রিসিভ হয় না। নিষ্প্রভের চিন্তায় মাথা ফেটে যাওয়ার অবস্থা প্রায়। নিষ্প্রভ ফোন নিয়ে আবারও রোজার নাম্বারে ডায়াল করতে উদ্যত হয়। তখনই দরজা খুলে বেরিয়ে আসেন ঝুমুর তালুকদার। শান্ত স্বরে বলেন, এত টেনশন করার কোনো কারণ নেই। রোজা তার বাবার বাড়ি গিয়েছে। ড্রাইভার রোজাকে নামিয়ে দিয়ে এসেছে। বুকের উপর থেকে বড়সড় একটা পাথর সরে যায় তার। নিষ্প্রভ তড়িৎ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চলছে আপন গতিতে। রাস্তায় জনমানব নেই বললেই চলে। দোকানপাট বন্ধ করে একজন নিজ গন্তব্যে ছুটছে। অকস্মাৎ একজন গোলাপ ফুল বিক্রেতাকে দেখে নিষ্প্রভ গাড়ি থামায়। রোজার জন্য এক গুচ্ছ তরতাজা গোলাপ নেয়। ড্রাইভিংয়ের পাশাপাশি রোজাকে কিভাবে প্রপোজ করবে সেটাই মনে মনে আওড়াতে থাকে। কিন্তু কোনো রোমান্টিক ডায়ালগ মাথায় আসে না তার। এক পর্যায়ে বিরক্ত হয় নিষ্প্রভ। দাঁতে দাঁত চেপে বলে, ক্রিমিনালদের পিছনে ছুটতে ছুটতে এদিকে ঘরের গিন্নি হাতছাড়া হয়ে যাচ্ছে। বেটির সাহস কত বড়! আমাকে না জানিয়ে বাপের বাড়ি চলে যাওয়া। ওয়েট কর গিন্নি, আমি আসছি। আজ তোর এমন অবস্থা করব যেন এক সপ্তাহ বিছানা থেকে উঠতে না পারিস। আজকে আর কোনো জোরতা দ্বিধা নয়। আজ শুধু ভালোবাসাবাসি হবে। হবে মনের সাথে মন, দেহের সাথে দেহের মিল। রোজার কাছে মেইন গেটের চাবি থাকার দরুন রোজার বাড়ির ভেতর প্রবেশ করতে কোনো অসুবিধা হয় না। রোজা চোরের মতো পা টিপে টিপে নিজ কক্ষে প্রবেশ করে। সুইচবোর্ড হাতড়ে রুমের লাইট জ্বালাতেই চক্ষু চড়গাছ হয়ে যায় তার। রোজার বিছানার উপর তার দিদা বসে রয়েছে। চমকায় রোজা। বাড়ি থেকে বের হওয়ার পূর্বে সে সবাইকে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছিল। ঔষধের ইফেক্ট সকাল পর্যন্ত থাকবে। কিন্তু তার দিদা এখানে কিভাবে বুঝে উঠতে পারে না রোজা। রোজার হাত পা কাঁপতে থাকে। যেটা লক্ষ্য করে রোজার দিদা মুচকি হাসেন। রোজার হাত ধরে টেনে রোজাকে নিজের পাশে বসান। শান্ত স্বরে বলেন,
আমি জানি তুই কি ভাবছিস। তুই এটাই ভাবছিস যে ঘুমের ঔষধ খাওয়ার পরেও আমি কিভাবে জেগে রয়েছি। তুই যখন আমার জগে রাখা পানিতে ঔষধ দিচ্ছিলি তখন আমি রুমের বাইরে থেকে দেখে নিয়েছিলাম। এটা শুধু আজকেই নয়, এর আগে যতবার তুই বাড়ির শুদ্ধ লোককে ঘুমের ঔষধ খাইয়ে বাড়ি থেকে বের হয়েছিস, প্রতিবারই আমি দেখেছি। এমনকি আমি তোর পিছুও নিয়েছি। তুই কি করছিস, কেন করছিস, সবটা জানি আমি। দিদার কথা শুনে পিলে চমকে ওঠে রোজার। রোজা অঝরে ঘামতে শুরু করে। রোজার দিদা শাড়ির আঁচল দিয়ে রোজার কপালের ঘাম মুছে দেন। বরাবরের ন্যায় শান্ত স্বরে বলেন, তুই যা করছিস একদম ঠিক করছিস। কটা মেয়ে পারে এমন করতে? এই সমাজে মানুষ রূপী জানোয়ারদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আইন যে জানোয়ারদের শাস্তি দিতে পারেনি, তাদেরকে তুই শাস্তি দিয়েছিস। তোর সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের বিচার কোড়ায় গণ্ডায় আদায় করে নিয়েছিস। স্যালুট তোকে। আর কেউ তোর পাশে না থাকলেও তোর দিদা সবসময় তোর পাশে আছে। তুই তোর লক্ষ্যে স্থির থাক রোজা। ওইসব নরপিশাচদের এমন মৃত্যু দিবি যাতে ভবিষ্যতে কোনো পুরুষ মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে গেলেও তার কলিজা কেঁপে ওঠে। রোজা কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বেজে ওঠে। চমকে ওঠে রোজা। চিন্তিত হয়ে বলে, এত রাতে কে আসলো দিদা? হয়তো নাতজামাই এসেছে। এত রাতে? বিবাহিত পুরুষের কাছে রাত দিন কোনো ব্যাপার না। যখনই বউয়ের জন্য মন পড়ে তখনই ছুটে আসে। তবে নাতজামাইয়ের আদৌ মন পুড়ছে নাকি অন্য কিছু পুড়ছে সেটা আমি ঠিক বলতে পারছি না। তুই গিয়ে দেখ। লজ্জা পায় রোজা। দিদার থেকে এক প্রকার পালিয়ে আসে। কাপা কাপা হাতে দরজা খুলে দেয়। দরজার বাইরে সত্যিই নিষ্প্রভ দাঁড়িয়ে রয়েছে। দেখতে অনেকটা বিধ্বস্ত লাগছে। নিষ্প্রভ এক সেকেন্ডও কালবিলম্ব করে না। রোজার দুই বাহু ধরে রোজাকে নিজের বক্ষস্থলে আবদ্ধ করে নেয়। কিছুক্ষণ পূর্বে রোজার হাত থেকে গুলি বের করা হয়েছে। ক্ষতটা এখনো তরতাজা রয়েছে। নিষ্প্রভ রোজার ক্ষত জায়গাটা চেপে ধরে রয়েছে। ব্যথায় রোজায় দম বন্ধ অবস্থা প্রায়। তবুও টু শব্দটি পর্যন্ত করে না। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। মিনিট পাঁচেক পর নিষ্প্রভ রোজাকে ছাড়ে। রোজা দুকদম পিছিয়ে যায়। ব্যথায় চোখের কোণে জল জমেছে তার। রোজা সন্তর্পণে চোখের পানি মুছে নেয়। নিষ্প্রভের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, এত রাতে কেন এসেছ? আজকে আমার ফ্রেন্ড নীরব বিয়ে করেছে। তো নীরবের বিয়ের সাথে তোমার এ বাড়িতে আসার কি সম্পর্ক? নীরবের আজকে বাসর রাত। ওর রাসর ঘর সাজানো দেখে আমার মধ্যে বাসর বাসর ফিলিংস জেগেছে। তাই তো ফিলিংস তরতাজা থাকতেই বাসর করতে ছুটে এসেছি। বাসরে যত লেট হবে মা ডাক শুনতে ততই দেরি হবে তোর। নীরবের বউ তোর আগে মা হয়ে যাবে। সেটা তোর জন্য লজ্জাজনক বটে। আমি আমার বউকে নীরবের বউয়ের কাছে হেরে যেতে দিব না বলেই নিষ্প্রভ রোজাকে পাজা কোলে তুলে নেয়। হোয়াট ইজ লাভ ল্যাঙ্গুয়েজ পাপা? নিষ্প্রভ তার 7 বছর বয়সী মেয়ে তোয়ার চুল বেঁধে দিচ্ছিল। অকস্মাৎ তোয়ার মুখে লাভ ল্যাঙ্গুয়েজ কথাটা শুনে একটু চমকায় বইকি। তোয়াকে নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু এঁকে দেয়। মিষ্টি হেসে বলে, আপনি লাভ ল্যাঙ্গুয়েজ কথাটা কিভাবে জানলে আম্মাজান? মাম্মামকে বলতে শুনেছি। বলো না পাপা, লাভ ল্যাঙ্গুয়েজ মানে কি? লাভ ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হয় মানুষের একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করার এবং অনুভব করার বিভিন্ন উপায় বা পদ্ধতি। যেমন, আপনি অনেক ছোট আম্মাজান। আপনাকে এত কিছু জানতে হবে না। চুল বেঁধে দিয়েছি। এখন চুপচাপ পড়তে বসুন। মাম্মাম যদি এসে দেখে আপনি পড়তে না বসে খোশগল্পে মেতে রয়েছেন, তাহলে কিন্তু মাম্মাম আমাকে সহ আপনাকে পেটাবে। নিষ্প্রভের কথায় খিলখিল করে হেসে ওঠে তোয়া। নিষ্প্রভের গাল টিপে দিয়ে বলে, তুমি মাম্মামকে ভয় পাও পাপা? পৃথিবীর সব পুরুষেরাই তার স্ত্রীকে ভয় পায় আম্মাজান। কিন্তু আমার ফ্রেন্ড ইলিনের পাপা তো তার মাম্মামকে ভয় পায় না। কেন ভয় পায় না জানো? নিষ্প্রভ মাথা ঝাঁকিয়ে বলে, না আম্মাজান। তোয়া নিষ্প্রভের কোলে উঠে বসে গলা জড়িয়ে ধরে গালে চুমু দেয়।
মিষ্টি হেসে বলে, কারণ ইলিনের পাপা একজন পুলিশ অফিসার। তাই তো ইলিনের পাপা ইলিনের মাম্মামকে ভয় পায় না। তুমি যদি পুলিশ অফিসার হতে, তাহলে তুমিও মাম্মামকে ভয় পেতে না, বরং মাম্মাম তোমাকে ভয় পেত। পুলিশ অফিসার কথা কর্ণকুহরে প্রবেশ করতেই চমকে ওঠে নিষ্প্রভ। সেও তো একজন ইন্টেলিজেন্স অফিসার ছিল, একজন আইনের রক্ষক ছিল। ভালোবাসার জন্য একজন আইনের রক্ষক হয়েও আইনের সাথে বেইমানি করেছে। ছেড়েছে পরিবার পরিজন, নিজ শহর, নিজ দেশ। আজ থেকে ৮ বছর আগের সেই রাতে নিষ্প্রভ যখন রোজার রাতে গুলি করে, তখন ভুলবশত রোজার হাত থেকে এক ফোঁটা রক্ত নিচে পড়ে যায়। সেই রক্তের ডিএনএ পরীক্ষা করতেই রোজার আসল রূপ নিষ্প্রভের সামনে আসে। সত্যিটা মানতে নিষ্প্রভের কষ্ট হয়। বুকের ভেতর যেন কেউ ছুরি দিয়ে আঘাত করে। তবুও নিষ্প্রভ নিজেকে সামলে নেয়। মুখে হাসি ফুটিয়ে হাজির হয় রোজার সামনে। রোজাকে কাছে টেনে নেয়। রোজার ক্ষতস্থান থেকে রক্ত বেরিয়ে আসে। হাতে কি হয়েছে জিজ্ঞেস করলেও রোজা এটা ওটা বলে নিষ্প্রভের কথা এড়িয়ে যায়। নিষ্প্রভ দমে না। একের পর এক প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে রোজা বাধ্য হয় সবটা স্বীকার করতে। রোজার বড় বোন রোজা। রোজা বোকাশোকা টাইপের মেয়ে। সহজ, সরল। আরমান রোজার ক্লাসমেট। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বেশি আর কিছুই ছিল না। একদিন আরমান কৌশলে রোজাকে মদ খাওয়ায়। নিজে যায় একটা পরিত্যক্ত বাড়িতে। সেখানে আরমানসহ আরও অনেকে মিলে রোজাকে গণধর্ষণ করে। রোজার বান্ধবী ঈশিতা জামান স্বয়ং সেখানে উপস্থিত ছিল। সে রোজার হাত ধরে রেখেছিল। রোজা সকলের কাছে নিজের সম্মান ভিক্ষা চায়। কিন্তু সেদিন কারো মনে দয়া মায়া হয়নি। রোজাকে খুবলে খুবলে খেয়েছে। রোজা পারেনি অপমান, অসম্মান, ধর্ষিতা তকমা লাগিয়ে বেঁচে থাকতে। রোজার মৃত্যুর পর রোজার মাও সুইসাইড করে। মীর রোনক হোসেন আর রোজা তখন দেশের বাইরে ছিল। স্ত্রী, কন্যাকে শেষবারের মতো দেখার সুযোগ হয় না তার। তাদের মৃত্যুর ৩ দিন পর রোনক হোসেন, রোজা দেশে ফিরে আসে। কিন্তু স্ত্রী, কন্যার মৃত্যুর কারণ অজানা তার। রোজার ডায়েরি লেখার অভ্যাস ছিল। নিজের জীবনে যাই ঘটুক না কেন সেটা সে ডায়েরির পাতায় লিখে রাখত। নিজের মৃত্যুর কারণটাও ডায়েরিতে লিখে যেতে ভুলেনি রোজা। রোজা জানত তার বোনের লিখার অভ্যাস আছে। সে ডায়েরি ঘেঁটে সবটা জানতে পারে। একটা খামে আরমানসহ সকলের ছবিও ছিল। রোজা সমস্ত ডকুমেন্ট নিয়ে থানায় যায়। কিন্তু আরমানের এগেইনস্টে কোনো কেস ফাইল হয় না। উল্টো রোজাকে রেপ করার হুমকি দেয়। সবটা জানার দেখার পর রোজার কাঁদা উচিত ছিল। কিন্তু রোজা এক ফোঁটাও চোখের পানি ফেলেনি। বরং হাসতে হাসতে বলেছিল, আমি কাঁদব না। আমি কেন কাঁদব? কাঁদবে তো ওই সব জানোয়ারা, যে বা যারা আমাকে মায়ের আদর, বোনের ভালোই থেকে বঞ্চিত করেছে। তাদেরকে এমন মৃত্যু দিব আমি, যেটা দেখে পুরো দেশবাসী ভয় কেঁপে উঠবে। রোজা একটু একটু করে নিজেকে তৈরি করে। রোজার ঘটনার সাথে যারা জড়িত ছিল, তাদের কাউকেই বাঁচিয়ে রাখেনি। আইন যাদের বিচার করেনি, রোজা নিজ হাতে তাদের বিচার করেছে। তার ভাষ্যমতে সে কোনো অন্যায় করেনি, বরং সমাজ থেকে কিছু আবর্জনা পরিষ্কার করেছে। সবটা শুনে চোখ থেকে ২ ফোঁটা পানি গড়িয়ে পড়ে নিষ্প্রভের। রোজা স্বেচ্ছায় নিজের দুটো হাত নিষ্প্রভের সামনে ঝরে। কাপা কাপা কণ্ঠে বলে, অ্যারেস্ট করো আমাকে। নিষ্প্রভ রোজার হাত দুটো নিজের মুঠোয় পুড়ে নেয়। রোজার শেষ পরিণতি ভাবতেই কলিজা মোচড় দিয়ে ওঠে। এদিকে নিজের দায়িত্ব, কর্তব্য, অন্যদিকে নিজের ভালোবাসা। নিষ্প্রভ কোনোটা বেছে নিবে বুঝে উঠতে পারে না। সে যেমন তার কাজকে ভালোবাসে তেমনি রোজাকেও ভালোবাসে। দোটানায় পড়ে যায় নিষ্প্রভ। শক্ত করে রোজাকে বুকের সাথে চেপে ধরে। ভালোবাসার কাছে হার মেনে যায় নিজের দায়িত্ব, কর্তব্য। নিষ্প্রভ সে রাতেই রোজাকে নিয়ে পাড়ি দেয় দূর অজানায়। নতুনভাবে নিজের জীবন শুরু করে। এই ৮ বছরে নিজের পরিবারের সাথে একবারও যোগাযোগ করেনি রোজা নিষ্প্রভ। পরিবারের সকলের কাছে তারা দুজনেই মৃত।
রোজা নিষ্প্রভ পালিয়ে আসার পর তাদেরকে তন্ন করে খোঁজা হয়। সিসি ক্যামেরার ফুটেজ তাদেরকে একটা বাসে উঠতে দেখা যায়। পথিমধ্যে সেই বাসের অ্যাক্সিডেন্টে হয়। ড্রাইভার, প্যাসেঞ্জার কেউই জীবিত ফেরেনি। এমন নির্মম মৃত্যু হয়েছে যে কাউকে চেনার উপায় ছিল না। সেখানে নিষ্প্রভের আইডি কার্ড, বন্দুক পাওয়া যায়। সকলের কাছে রোজা নিষ্প্রভ মৃত হয়ে যায়। পুরনো কথা মনে পড়তেই চোখ জ্বলে ওঠে নিষ্প্রভের। নিষ্প্রভ গুটি গুটি পায়ে কিচেনে যায়। রোজাকে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খায়। রোজা পাতিল থেকে কয়েক টুকরো মাংস বাটিতে তুলে নিষ্প্রভের সামনে ধরে মিষ্টি হেসে বলে, খেয়ে বলো তো কেমন হয়েছে। তুই আমাকে এত ভালোবাসিস কেন বলতো। রোজা মাংসের বাটি সাইডে রেখে নিষ্প্রভের গলা জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলে, তোমার তুলনায় আমি তোমাকে কমই ভালোবাসি নিষ্প্রভ। শুধু মাত্র আমার জন্য তুমি তোমার বিবেকের কাঠগড়ায় আজও অপরাধী। আমি বুঝতে পারি সেই অপরাধ তোমাকে খুঁড়ে খুঁড়ে খায়। তুমি আইনের রক্ষক হয়েও আইন রক্ষা করনি। একজন অপরাধী খুনির সঙ্গ দিয়েছ। নিষ্প্রভ রোজার ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল চেপে ধরে ফিসফিস করে বলে, ভালোবাসার জন্য ভিলেন থেকে নায়ক হতে সবাই পারে, কিন্তু কয়জন পারে নায়ক থেকে ভিলেন হতে। রোজার চোখ ছলছল করে ওঠে। দু হাতে শক্ত করে আঁকড়ে ধরে নিষ্প্রভকে। নিষ্প্রভের বুকের সাথে মিশে যেতে চায়। নিষ্প্রভ রোজার মাথায় হাত বুলিয়ে দেয়। কপালে চুমু দিয়ে বলে, কাঁদিস না বউ। তোর কান্না আমার বুকের ভেতর ক্ষতের সৃষ্টি করে। রোজা মাথা তুলে চায়। চোখের পানি মুছে বলে, অন্যরা লাভ ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝে আমি জানি না, কিন্তু আমার কাছে লাভ ল্যাঙ্গুয়েজ মানে তোমার মুখের বউ গিন্নি ডাক শোনা। তুমি নিজেও জানো না তোমার মুখের ছোট্ট একটা শব্দে আমার ভেতরটা কতটা শান্ত হয়ে যায়। তোমার একটু ছোঁয়া আমাকে স্বর্গ সুখ দেয়। তুমি আমার জীবনের বাকিটা বলতে পারে না রোজা। নিষ্প্রভ তাকে থামিয়ে দেয়। শান্ত স্বরে বলে, আমি জানি আমি তোর জীবনের কি। এক কথা বারবার বলে মুখে ফেনা তুলতে হবে না। রোজা চোখের পানি মুছে নিষ্প্রভের দিকে মাংসের বাটি এগিয়ে দিয়ে বলে, এটা খাও। মাংস খেতে ইচ্ছে করছে না। তো কি খাবে? তোকে। নতুন করে, নতুনভাবে। ইউ আর লুকিং সো হট, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। ছি, অসভ্য একটা। স্লিভলেস ব্লাউজ, পাতলা ফিনফিনে শাড়িতে সত্যিই তোকে অনেক হট লাগছে। বিশ্বাস কর, চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। ইচ্ছে করছে টুপ করে গিলে খেয়ে ফেলি। আমি এসব পোশাকে অভ্যস্ত নয়। তোমার জোড়াজুড়িতে পড়তে হলো। বারে একটা মাত্র বউ আমার। তাকে সব পোশাক, এমনকি পোশাক ছাড়া দেখতে ইচ্ছে করবে। এটাই তো স্বাভাবিক, তাই না? তুমি না দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। একেবারে যা তা একটা। অসভ্য তকমা যখন লেগেছে, তখন একটু আধটু অসভ্যতা না করলেই নয় বলে নিষ্প্রভ রোজাকে পাজা কোলে তুলে নেয়। রোজা দুহাতে নিষ্প্রভের গলা জড়িয়ে ধরে দরজার দিকে তাকিয়ে বলে, আরে আরে কি করছো টাকি? তোয়া চলে আসবে তো। ডোন্ট প্যানিক সুইটহার্ট। আম্মাজান ড্রয়িং ক্লাসে গিয়েছেন। ফিরতে 1.5-2 ঘন্টা লেট হবে। নো এক্সকিউজ বলে নিষ্প্রভ রোজাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও রোজার উপর ভর ছেড়ে দেয়। রোজার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক গতিতে চলছে। কত শতবার তারা কাছাকাছি এসেছে তার ইত্যা নেই। তবুও নিষ্প্রভের উপস্থিতি রোজার ভেতর সেইয়াগের মতোই তোলপাড় করে দেয়। নিষ্প্রভ রোজার বক্ষবিভাজনে তিলের উপর ঠোঁট ছুঁয়ে দেয়। দুষ্টু হেসে বলে, তোর তিল শুধু বেতাল জায়গায়। বেহায়া তিলগুলো বড্ড সিডিউস করে আমাকে। ঠোঁট ছুঁয়ে দিতে বাধ্য করে সেসব নিষিদ্ধ জায়গা। নিষ্প্রভের মাথার চুল খামচে ধরে রোজা হাসকি স্বরে বলে, এই কি করছো? এখন কিন্তু রাত নয়, দিন। নিষ্প্রভ বিরক্ত হয়। তড়িৎ বিছানা ছাড়ে। রুমের লাইট অফ করে জানালার পর্দা টেনে দিয়ে বলে, রাত দিন নির্ভর করবে আমার মুডের উপর। বউকে যখনই আদর করতে মন চাইবে তখনই আমার রুমে আধার নামবে। রোজা আর কথা বাড়ায় না। নিষ্প্রভের তালে তাল মেলায়।
কিছুক্ষণ পূর্বে নিষ্প্রভ নিজ হাতে রোজাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। এখন নিজেই সেই শাড়ি খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে রোজার ঠোঁটের লিপস্টিক মুছে কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। রোজা তড়িৎ চোখ বন্ধ করে নেয়। নিষ্প্রভ পাগলের মতো চুমু খায় রোজার মুখশ্রীতে। নিজের শক্ত পুরুষালী ঠোঁট আঁকড়ে ধরে রোজার নরম কোমল ঠোঁট। ধীরে ধীরে নিষ্প্রভের ঠোঁট স্পর্শ করে রোজার সর্বাঙ্গ। রোজা নিজেও নিষ্প্রভকে শক্ত করে আঁকড়ে ধরে। সমন্বয় ঘটে দুটো বিবস্ত্র দেহের। রোজা দীর্ঘ সময় ধরে শাওয়ার নেয়। শরীরে পানি লাগতেই ক্ষতগুলো যেন তাজা হয়ে ওঠে। এর সম্পূর্ণ ক্রেডিট নিষ্প্রভের। বউকে আদরের ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেয় না সে। রোজার নিজেও সেই মুহূর্তগুলো উপভোগ করে। ইচ্ছে হয় ঘড়ির কাঁটা থামিয়ে দিতে। নিষ্প্রভ কি পাগলামিটায় না করে ভাবতেই লাজে রাঙা হয়ে উঠে রোজার ফর্সা গাল। রোজা নিষ্প্রভের একটা শার্ট আর প্লাজো পরে। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। তখনই তার কানে ভেসে আসে নিষ্প্রভের ভাঙ্গা গলার গান। একটা বউ লাগবে আমার জন্য, একটা বউ লাগবে আমার জন্য। চিকন হবে, বউটা রাগী হবে। চিকন হবে, বউটা রাগী হবে। টাকা পয়সা থাকবে সামান্য। একটা বউ লাগবে আমার জন্য, একটা বউ লাগবে আমার জন্য। নিষ্প্রভ গান শোনা মাত্রই রোজা ভেজা কাপড়ের বালতি ছুঁড়ে ফেলে দেয়। বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নিষ্প্রভের উপর। দাঁতে দাঁত চেপে বলে, গোলামের পুতাইন রে, আমি থাকতে তোর বউ লাগবে। দাঁড়া, তোর বিয়ে করার সাথ আমি ঘুচিয়ে দিচ্ছি। তোর এমন জায়গায় মারব না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। রোজার অগ্নিরূপ দেখে শুকনো ঢোক গিলে নিষ্প্রভ। রোজাকে ধাক্কা দিয়ে সরিয়ে পালাতে চায়, কিন্তু পারে না। তার আগেই রোজা নিষ্প্রভের লুঙ্গি টেনে ধরে। নিষ্প্রভ লুঙ্গির গিটে হাত চেপে ধরে গানের সুরে বলে, লুঙ্গি ধরে টান দিও না, লাজে মরে যাই। দেখলে মানুষ আমার তো আর বাঁচার উপায় নাই। ঘাম দেখে আর বাঁচি না। যত দিন যাচ্ছে ততই যেন শরীরে কারেন্ট বাড়ছে তার। একটা ববে হবে না, তার আরও একটা বউ চায়। তোর যদি এতই অপছন্দ আমাকে, সেদিন কেন আমাকে আইনের হাতে তুলে দিসনি? কেন আমাকে নিয়ে পালিয়েছি? রোজার চোখ টলমল করছে, কণ্ঠস্বর কাঁপছে। নিষ্প্রভকে সে বড্ড বেশি ভালোবাসে। নিষ্প্রভের মুখে ববের কথা শুনে কলিজা পুড়ে যাচ্ছে তার। নিষ্প্রভ সেটা বুঝতে পারে। রোজাকে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। নেশা ভরা কণ্ঠে বলে, আমার ঘরে এত সুন্দরী বউ থাকতে, আমার ব্যক্তিগত আপেল আঙুর থাকতে, আমি কেন বিয়ে করতে চাইব বলতো? তাহলে কেন বলছিলে একটা বউ লাগবে আমার জন্য? আরে বাবা, নিউজ ফিড স্ক্রুল করতে গিয়ে এই গানটা শুনতে পাই, তাই আমিও একটু ট্রাই করছিলাম। তুই আমার জীবনের প্রথম আর শেষ নারী। দ্বিতীয় কোনো নারী স্পর্শে আসার আগেই যেন আমার মরণ হয়। মরণের কথা শুনেই পিলে চমকে ওঠে রোজার। রোজা নিজের তর্জনী আঙ্গুল নিষ্প্রভের ঠোঁটের উপর রাখে। ভেজা গলায় বলে, মরার কথা আর কখনোই মুখে আনবে না। আমরা বাঁচলে একসাথে বাঁচব, আর মরলেও একসাথেই মরব। নিষ্প্রভ ঠোঁট দিয়ে রোজার চোখের পানি চুষে নেয়। কপালে চুমু দিয়ে বলে, ভালোবাসি আমার ব্যক্তিগত সজনে ডাটাকে। রোজা নিষ্প্রভের বুকে কিল ঘুষি দেয়। মুখ ভার করে বলে, সব পুরুষেরা বউদের জান পাখি, ময়না পাখি, সোনা পাখি এরকম কত আদুরে নামে ডাকে। আর তুমি আমাকে ডাকো ব্যক্তিগত আপেল আঙুর সজনে ডাটা বলে। তোমার মতো আনরোমান্টিক পুরুষ জগতে দুইটা দেখিনি। আমি তো সবসময় রোমান্টিক মুডে থাকি, কিন্তু তুই তোর কথা বিবেচনা করে কন্ট্রোল করে নিতে হয়। তুই তো আনরোমান্টিক পুরুষকেই সামলাতে পারিস না। কেঁদে কেটে একাকার হয়ে যাস। আর রোমান্টিক হলে তো তোর টিকিটাও খুঁজে পাওয়া যেত না। রোজা বড় বড় চোখে নিষ্প্রভের পানে চায়। দাঁতে দাঁত চেপে বলে, নিষ্প্রভ ভাই, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, খারাপ তো হবেই, তবে সেটা এখন নয়, রাতে। রোজা কিছু বলার আগেই কলিং বেল বেজে ওঠে। মুখে হাসি ফুটিয়ে বলে, আনমল হয়তো তোয়াকে নিয়ে চলে এসেছে।
তোয়ার সামনে কোনো প্রকার অসভ্যতা করবে না বলে দিলাম। নিষ্প্রভ বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে যায়। দরজা খুলে তোয়াকে দেখেই বুকে জড়িয়ে নেয়। চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দেয়। কিন্তু তোয়া কোনো কথা বলছে না দেখে নিষ্প্রভ অবাক হয় বইকি। তার যে চঞ্চল মেয়ে। মায়ের মতো একটা মিনিটও মুখ বন্ধ থাকে না তার। সেই তোতা পাখির চুপ থাকাটা বুকে ব্যথা বয়ে আনে নিষ্প্রভের। নিষ্প্রভ তোয়ার মুখ দুহাতে আজলা করে ধরে ব্যাকুল হয়ে বলে, কি হয়েছে আমার আম্মা জানের? আমার ফ্রেন্ড ইলিনের ভাই আছে। আমার ভাই নেই কেন পাপা? ইলিন ভাইয়ের সাথে কত মজা করে। আমার ভাই চাই। রোজা কি বলবে বুঝে উঠতে পারে না। ঠাই দাঁড়িয়ে রয়। রোজাকে দেখে মুচকি হাসে নিষ্প্রভ। তোয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, ভাই আসবে আম্মাজান। একটু অপেক্ষা করতে হবে। আমার ভাই চাই মানে চাই। এক্ষুনি ভাই চাই বলেই তো হাত পা ছড়িয়ে কান্না শুরু করে দেয়। নিষ্প্রভ রোজার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আম্মাজানের কোনো চাওয়া অপূর্ণ রাখি না আমি। যত দ্রুত সম্ভব আম্মাজানের জন্য ভাই আনার ব্যবস্থা করতে হবে। তো আমাকে বলছো কেন? তোকে বলবো না তো কি পাশের ফ্ল্যাটের ঝংকার ভাবিকে বলবো? চলবে ইনশাআল্লাহ।